হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। তোমাদের আজকে আমি সেমিস্টার 2 এর সান্দ্রতা পৃষ্ঠটান এই চ্যাপ্টারটির উপর সেট 1 অঙ্কগুলো করাবো। আমাদের স্থিতিস্থাপকতার পর এবার সিলেবাসে যেটা হবে সেটা হলো সান্দ্রতা পৃষ্ঠটান। ঠিক আছে, তো শুরু করছি আজকে প্রবলেমস। সেট 1-এ কয়েকটা প্রবলেম আছে, 7টা, কিন্তু 7টা প্রবলেম তো ম্যাটার না, ম্যাটারটা হলো এই 7টা প্রবলেম করতে গিয়ে তুমি আমার কাছে গোটা চ্যাপ্টারটাই প্রায় রিভিশন করে ফেলবে। এটা ইম্পর্টেন্ট, মানে স্পেশাল। ঠিক আছে ক্লাসটার। সো শুরু করি। প্রথম অঙ্কটা বলছে 27 ডিগ্রি সি তাপমাত্রায় জলের পৃষ্ঠটান এত, জলের ক্ষেত্রে dt/dθ = -0.15 ডাইন সেমি ইনভার্স কে ইনভার্স। তাহলে জলের মোট পৃষ্ঠ শক্তি কত? এখানে অনেকগুলো আইটেম আছে যেগুলোর সাথে তোমার পরিচয় থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যদি পরিচয় থাকে তাহলে তোমার কাছে অঙ্কটা খুবই সহজ, যদি না থাকে তবে আমি তো আছি, শিখিয়ে দিচ্ছি, একবার বলে দিচ্ছি, তারপরে বের করাচ্ছি। তো যাই হোক, বক্তব্যটা হলো যে চ্যাপ্টারটা সান্দ্রতা পৃষ্ঠটান, প্রথমে সান্দ্রতা পাওয়ানো হয় তারপর পৃষ্ঠটান। কিন্তু যে তোমার প্রথম অঙ্কে পৃষ্ঠটান এলো, ঠিকঠাক সাজানো নেই, কিছু করার নেই। সো আমি প্রথমেই এই অঙ্কটার উপর যে কনসেপ্টটা তোমার দরকার সেটা বলি আগে। হ্যাঁ, তো এই কনসেপ্টটা অঙ্কটার জন্য প্রথমে দরকার জানা, সেটা হলো পৃষ্ঠটান কী জিনিস। পৃষ্ঠটান ক্লাস 9-এ পড়েছো, আবার পড়ো, জানো পৃষ্ঠটান কিছুই না, আমাদের যে জলের যে আপার লেয়ারটা, যেটা মুক্ত পৃষ্ঠ, মানে তারপর কিছু নাই, এয়ার আছে, সেই মুক্ত পৃষ্ঠটা আপাত দৃষ্টিতে মানে যেমনই লাগুক না কেন, অ্যাকচুয়ালি ওটা একটা রবারের টান টান করা চাদরের মতো হয়। তুমি বুঝতে পারবে না, তবে যদি একটা মাকড়সাকে ওর উপর হাঁটতে দেখো, যদি লক্ষ্য করে থাকো, দেখবে যে মাকড়সার পাগুলো জলে ডুবছে না, জাস্ট ওখানে গর্ত গর্ত হয়ে যাচ্ছে। বা খুব যদি এই এক্সপেরিমেন্টটা করেছো কিনা জানি না, আমি তো করাই আমার স্কুলে, সেটা হলো যদি একটা সুচ বা ওই যে শার্টে যে পিনগুলো থাকে সাথে সাথে, মানে লম্বা লম্বা ওই পিনগুলো, বা পিন কাটার মতো হয় লম্বা লম্বা, ওই পিন কাটাগুলোকে তুমি যদি জলের উপর আলতোভাবে রাখতে পারো, তাহলে কিন্তু ওই পিনটা জলের উপর থেকে যায়। কেন থেকে যায়? কারণ ওই যে বললাম যে জলের উপরের পৃষ্ঠটা কিন্তু একটা টান টান করা চাদরের মতো হয়, ওই চাদরটা ভেদ করে চলে গেলে তুমি জলের মধ্যে ডুবে যাবে। জলের ওপর পৃষ্ঠে কিন্তু হয়, ঠিক আছে, এটা হয় ডিউ টু ওই ইন্টারমলিকুলার মানে আসঞ্জন বল বলে একটা বিষয় আছে, ঠিক আছে। তো দেখো ভেতরে যে জলের কণাগুলো আছে তাকে চারিদিক থেকে সমান প্রেশার দেয়, আর বাইরের কণাটাতে একটা নেট প্রেশার থাকে। তার ফলে কি হয়, ওপর তলাটা একদম একটা টান টান করা চাদরের মতো হয়। যে আর বেশি কনসেপ্টে যেতে গেলে এটা নিয়ে টাইম পার হয়ে যাবে। হ্যাঁ, আমি ম্যাথামেটিক্সের কনসেপ্টে যাচ্ছি, ঠিক আছে। তো ব্যাপারটা কেমন হয় দেখে রাখো, আর ডিটেলসে গেলাম না, আশা করি পড়েছো। যে একটা মনে করো এটা জলের উপরে পৃষ্ঠটা, হ্যাঁ, এটা যদি জলের উপরে পৃষ্ঠটা হয়, মানে মনে করো একটা বালতি জলের উপরে পৃষ্ঠটা, এখানে তুমি যদি একটা লাইন কল্পনা করো, এই লাইনটাকে মনে হবে কেউ যেন দুদিক থেকে টান দিয়ে রেখেছে, ঠিক আছে, এদিক থেকেও টানছে কেউ, এদিক থেকেও টানছে, ঠিক আছে। এই যে ফোর্সটা প্রতি একক দৈর্ঘ্যে যখন কাজ করে তাকেই বলা হয় পৃষ্ঠটান। তার পৃষ্ঠটানকে টি দিয়ে লেখা হয়। তো পৃষ্ঠটান ইজ নাথিং বাট টি ইকুয়াল টু F/L। যদি L এটা দৈর্ঘ্য হয়, আর যদি মানে একটা কি বললাম, একটা তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটা লাইন কল্পনা করে নাও, তা সেই লাইনটাকে লম্বভাবে চারিদিক থেকে যে বল প্রযুক্ত হয় তার উপর, যার জন্য ওটা টান টান করা চাদরের মতো হয়ে যায়। ওই যে মানে বেলুন, যদি মানে বেলুনের একটা যে কোনো বেলুনকে টানবে যেমন দেখতে লাগে না, ওরকম টাইপের। তো তখন যে ফোর্সটা কাজ করছে চারিদিকে, সেই ফোর্স বাই এল, এটাকেই বলা হয় পৃষ্ঠটান। ওকে, দিস ইজ দ্য পৃষ্ঠটান। এটা জলের একটা মানে প্রপার্টি। সেটা কোন প্রপার্টি? উপরিতলের প্রপার্টি, ঠিক আছে। তো এটা হলো পৃষ্ঠটান। তাহলে এখান থেকে আমি বলতে পারি F ইকুয়াল টু, এখানে যে ফোর্সটা কাজ করছে, F ইকুয়াল টু T/L বলতে পারো। ওকে, এর প্রশ্ন হলো এটা ফোর্স তো হয়ে গেল, এবার আমি যদি একটা এক্সাম্পল নিই, পৃষ্ঠটান হয়ে গেল, এবার একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো লেট আস কনসিডার যে একটা হয় না ফিল্ম, বলো ফিল্ম বলতে যে উড়ায় না, তার আগে যে ফিল্ম তৈরি হয়, সেরকম একটা ফিল্ম বানাচ্ছে, ওটা তো মানে একটা মুক্ত পৃষ্ঠে হলো। আচ্ছা বলো, জলের ওপরিতলের মুক্ত পৃষ্ঠ কিন্তু একটা, কিন্তু যে বাচ্চারা যে ফিল্ম বানায়, মানে এখন তো বর্তমানে ওই যে একটা লম্বা পাইপের মধ্যে থাকে না, ওপরে একটা ফ্যান ঘুরে যখন উঠাবে জিনিসটা, 3টা মানে গোল গোল ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলোতে একটা শরের মতো লেগে থাকে, ওটাকে ফিল্ম বলে। ওই শটটাকে যখন দেখবে, তো শটটা দেখবে এ পাশটাও মুক্ত পৃষ্ঠ, কারণ এই পৃষ্ঠে মানে এই তলটার এ পাশে কোনো কিছু নাই, এয়ার, ও পাশটাও মুক্ত পৃষ্ঠ মানে এয়ার। তাহলে ওই যে দুটো মুক্ত পৃষ্ঠ, আচ্ছা দেখো এই শটটা দেখতে খুবই পাতলা,
কিন্তু ওটাও কিন্তু এই পৃষ্ঠের সাথে ওই পৃষ্ঠ মানে কিন্তু একদম বহু দূরে। যদি মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যাও তাহলে এই পৃষ্ঠ আর ওই পৃষ্ঠ কিন্তু আলাদা পৃষ্ঠ। তাহলে এক্ষেত্রে মানে কোনো স্বর নিতে গেলে স্বরের কিন্তু দুটো মুক্ত পৃষ্ঠ হয়, খেয়াল থাকে জানো। হ্যাঁ, তবে সেরকম একটা স্বর কল্পনা করলাম তোমার একটা স্কোয়ার শেপে। ওকে, স্কোয়ার শেপে একটা স্বর কল্পনা করলাম, মনে কর লোহা দিয়ে তার পার দিয়ে কিছু একটা বানিয়েছি এবং সাবানের মধ্যে ডুবাইছি, তারপরে এই শর্টটা তৈরি হয়েছে। এই শর্টটার উপর কী কাজ করবো বলো? এই শর্টটার উপর যেখানে তুমি লাইন কল্পনা করো না কেন, সেই লাইনে আউটসাইডে একটা ফোর্স কাজ করবে। যদি তুমি এখানে লাইনটা কল্পনা করো তাহলে এই বরাবর ফোর্স কাজ করবে, এই বরাবর ফোর্স কাজ করবে। যদি এইভাবে লাইনটা কল্পনা করো তাহলে এই বরাবর ফোর্স কাজ করবে, এই বরাবর ফোর্স কাজ করবে। হ্যাঁ, আউটসাইডে কাজ করবে। তার একটা আরেকটা এক্সাম্পল বলতে পারো, তুমি জলের মধ্যে দেখবে, এটা করে দেখতে পারো। একটা জলের মধ্যে যদি তুমি একটা মানে পাতলা, খুবই পাতলা সুতোকে বেঁধে একটা গোল করে শেপ দিয়ে জলের মধ্যে শেপটা মানে ঠিকঠাক না রেখে, গোল না রেখে তুমি জাস্ট এমনি রেখে দাও, দেখবে আস্তে আস্তে ওটা কী হচ্ছে, চারিদিকে গোল হয়ে যাচ্ছে পারফেক্ট। কারণ সবাই টানছে চারিদিকে, টানতে টানতে এবার ম্যাক্সিমাম টানতে গেলে কী হবে, আর তো গোল শেপটা বেশি শেপ হতে পারবে না, সবাই তো সমান টানছে না সব দিকে, তো দেখবে গোল আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন? সব দিকে সমান বল কাজ করে। ঠিক আছে, তো এখানে লাইন কল্পনা করতে এদিকে, এখানে লাইন কল্পনা করো এদিকে, এরকম হয়, কারণ পৃষ্ঠটান সব দিকে কাজ করছে। এইবার এই ফিল্মটা তুমি একটা জিনিস করতে পারো, সেটা হলো এই ফিল্মটাতে একটা জিনিস করতে পারো। লেট আস কনসিডার তুমি কি করলা, এই জিনিসটা ফিল্মটার যে মানে রাখার ফিল্মটা যে নিয়েছো, শটটা যে নিয়েছো, সেই জিনিস যে মানে তারের বলো যার বলো সেই বক্সটা নিয়েছো, সেই বক্সটা লেট আস কনসিডার এই যে লাইনটা, এই লাইনটা কোনোভাবে মুভেবল, কোনোভাবে কি মুভেবল, মুভেবল মানে চলতে পারে। ঠিক আছে, কোনোভাবে কি মুভেবল, চলতে পারে। তাহলে এই লাইনটার উপর এবার দেখো, এই লাইনটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, এই লাইনটার এপারে তো কেউ নাই। যদি লাইনটা এখানে কল্পনা করো তাহলে এদিকে পৃষ্ঠটান, এদিকে পৃষ্ঠটান। যদি লাইনটা এখানে কল্পনা করো এদিকে পৃষ্ঠটান, এদিকে পৃষ্ঠটান। ঠিক আছে, এবার এই লাইনটা যদি কল্পনা করো একদম আউটসাইড লাইন, এরপরে কোনো ফিল্ম নাই, তাহলে এর উপর পৃষ্ঠটান এদিকে, কারণ এদিকে তো আর ফিল্ম নাই, ওপর দিকে পৃষ্ঠটান কাজ করবে। হ্যাঁ কি না, দেখো বুঝলে কিনা, এই লাইনটার উপর পৃষ্ঠটান কিন্তু ওপর দিকে কাজ করবে। এইবার আমি কি বললাম যে এমন করে সিস্টেমটা তৈরি করেছি যে এই লাইনটা মুভ করতে পারে। ওকে, তাহলে কি দেখবে যে আস্তে আস্তে ফিল্মটা ছোট হচ্ছে, আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে লাইনটা, যেহেতু মুভ করার সুবিধা রেখেছি, এমন করে সিস্টেম করেছি, এটা প্লাস্টিকের বানিয়ে এখানে দুটো মানে ভেসলিন টেসলিন লাগিয়ে লাস্ট যে লাইনটা প্লাস্টিকটা সেটা মুভ করতে পারবে, এরকম রেখেছি। তাহলে ফিল্মটা কী করবে, ওকে টানবে ওপর দিকে। ঠিক আছে, ডিউ টু পৃষ্ঠটান, তো ওপর দিকে মুভ করবে। এমন তো অবস্থায় তুমি যদি উল্টো দিকে সেম পরিমাণ বল দাও, কি বললাম, উল্টো দিকে সেম পরিমাণ বল দাও, তাহলে কি হবে, তাহলে প্রথমত থামাটা আটকাবে, ওদিকে যাওয়াটা আটকাবে, এবং তোমার বলের দরুন ও ধীরে 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 কি হবে, ফিল্মটা নিচের দিকে নামবে, মানে লাইনটা নিচের দিকে নামবে। ওকে, কিন্তু যেহেতু এখানে তুমি পৃষ্ঠটানের জন্য তৈরি হওয়া বলের সমান বল দিচ্ছ, সেই জন্য এখান থেকে ওই লাইনটা যে ডিসপ্লেসমেন্টটা খুবই অল্প অল্প হবে। সাপোজ ডিএক্স হলো, খুবই সামান্য ডিসপ্লেসমেন্ট হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো ব্যাপারটা, কেসটা হলো যে পৃষ্ঠটানের জন্য ওই লাইনটার উপর কি বল কাজ করছে সেটা আগে তোমাকে জানতে হবে। লেট আস কনসিডার, এটার নাম দিলাম এ, বি অ্যান্ড সি আর ডি। ঠিক আছে, সাপোজ সিডি ইকুয়াল টু এল। ঠিক আছে, সিডি ইকুয়াল টু এল ধরলাম। তাহলে এখানে পৃষ্ঠটান কত হবে বলো, পৃষ্ঠটান টি ইকুয়াল টু কত হবে, পৃষ্ঠটান কত হবে, পৃষ্ঠটান হয় এফ বাই এল। কত হয়, এফ বাই এল। কিন্তু গল্পটা হলো যে এখানে পৃষ্ঠটান কি খালি এই দিকেই কাজ করবে, ওই পৃষ্ঠাতে তো কাজ করবে। পৃষ্ঠটান তো শুধু এই পৃষ্ঠায় কাজ করবে না, ওই পৃষ্ঠায় কাজ করবে কিনা? তাহলে এদিকে শুধু বাই এল হবে না, এদিককার এল ধরতে হবে, ওদিককার এল ধরতে হবে। তাহলে এফ বাই এখানে 2L ধরতে হবে। তাহলে এখানে এফ ইকুয়াল টু হবে টি ইন্টু 2L। এটা ফোর্স কাজ করছে, কারণ দুটা পৃষ্ঠায় নিতে হবে। শর্টের এই পৃষ্ঠাতেও পৃষ্ঠটা নিতে হবে, ও পৃষ্ঠাতে পৃষ্ঠ নিতে হবে। এই পৃষ্ঠার জন্য যদি ধরো তাহলে কাজ করবে TL ফোর্স, ও পৃষ্ঠার জন্য ধরো TL, তো টোটালটা কত 2TL কত, বাট টি ইন্টু 2L, এই ফোর্সটা কাজ করবে। এবার তুমি কি করলা, এই ফোর্সের এগেনস্টে সেম ফোর্স দিলে, তার জন্য তুমি এখানে ডিএক্স পরিমাণ তুমি ওটাকে দৈর্ঘ্যটা বাড়ালে। তাহলে এখানে তুমি যে ওয়ার্ক ডানটা করলে বা ইউ আর এক্সটার্নাল এজেন্ট এখন, হ্যাঁ, সে এক্সটার্নাল এজেন্ট হিসেবে যে ওয়ার্ক ডানটা করলে ডিডাব্লিউ, সেটা কিছুই না এফ ইন্টু ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু টি ইন্টু 2L ইন্টু ডিএক্স। ওকে, এটা কি, এটা হলো ওয়ার্ক ডান তুমি করলে। এই ওয়ার্ক ডানটাকেই বলা হয়
এনার্জি, কি বলা হয়, এনার্জি, ওয়ার্ক ডান মানে এনার্জি। তো এবার এখান থেকে বের করা যায় পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি ইজ নাথিং বাট, তুমি একটা স্বরকে মানে তার জায়গা মানে স্বরের যে লাইনটাকে তার জায়গা থেকে মানে একটা পৃষ্ঠটানের জন্য কোনো মানে কিছুর উপর যে বল কাজ করে সেই বলের এগেনস্টে তুমি যদি কোনো বল প্রয়োগ, সেম বল প্রয়োগ করে তাকে যদি ডিএক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করাও, তাহলে তুমি যে ওয়ার্ক ডানটা করছো সেই ওয়ার্ক ডান প্রতি একক আয়তনে, মানে সেই দিস ওয়ার্ক ডান বাই ভলিউম ডিভি আয়তন ইজ কল্ড পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি কি বলে, তুমি যে কাজটা করছো সেই কাজটা বাই আয়তন। তাহলে এখানে যদি আয়তনটা ভাগ করি তাহলে কি হবে, টি ইন্টু 12 dx বাই আয়তন কত, এইটুকুটা এই যে এখানে ছিল, এখানে আয়তন কত, দৈর্ঘ্য এল, ঠিক আছে, দৈর্ঘ্য এল, আর ইয়ে কি সরি প্রতি একক আয়তন না, প্রতি একক ক্ষেত্রফলে মিস্টেক, সরি একক ক্ষেত্রফল, ঠিক আছে, পৃষ্ঠ শক্তিতে প্রতি একক ক্ষেত্রফলে যে মানে একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তুমি ওয়ার্ক ডান করছো দ্যাট ইজ কল পৃষ্ঠ শক্তি, ঠিক আছে। একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য পৃষ্ঠ টানের জন্য তৈরি হওয়া বলের এগেনস্টে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে তুমি যে পরিমাণ শক্তি অ্যাপ্লাই করবে বা ওয়ার্ক ডান করবে দ্যাট ইজ কল পৃষ্ঠ শক্তি। তাহলে তুমি জানো যে এখানে কাজ করে এফ বল, সে এফ বলের মান টি ইন্টু 12, তুমি যদি ডিএক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করো তাহলে ওয়ার্ক ডান হবে টি ইন্টু 12 ইন্টু ডিএক্স। এবার তুমি যদি একক মানে ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য কতটা ওয়ার্ক ডান করছো সেটা দেখতে চাও, তাহলে সেটাকে একক ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। এর ক্ষেত্রফলটা কত, এইটুকুটা ক্ষেত্রফল কিছুটা এল ইন্টু ডিএক্স। তাহলে শুধু এই পৃষ্ঠার কথা ভাবলে পরে পৃষ্ঠার কথা ভাবতে হবে, এদিকে এল ডিএক্স ওদিকে এল ডিএক্স মানে 12 ডিএক্স, তাহলে কোথায় এটা পুরোটা কেটে যাচ্ছে, তো টি। তাহলে পৃষ্ঠ শক্তি কি, পৃষ্ঠ টান হলো টি ইকুয়াল টু এফ বাই এল, আর পৃষ্ঠ শক্তি হলো একক ক্ষেত্রফল পৃষ্ঠ টানের এগেনস্টে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটা হলো পৃষ্ঠ শক্তি, যেটা আবার ম্যাথমেটিক্যাল ভ্যালু পৃষ্ঠ টানের সমান। ওকে, এতদূর ক্লিয়ার? এইবার এখনো কিন্তু আমি অঙ্কে ঢুকতে পারিনি, হ্যাঁ। এইবার এটা হলো পৃষ্ঠ শক্তি। এইবার বিজ্ঞানীরা বলছে, বিজ্ঞানী কি একটা নাম আছে লোকটার, বিজ্ঞানী কি নাম, বিজ্ঞানীরা কি নাম খুঁজতে হবে এখন। বিজ্ঞানীরা বলছে যে এই যে টাইমটাতে তুমি এইখানকার যে দৈর্ঘ্যটা মানে পৃষ্ঠ শক্তিটা মানে ওই পৃষ্ঠটানের এগেনস্টে ফোর্স দিয়ে যখন তুমি ওর ক্ষেত্রফলটা বাড়াচ্ছ, এই সময় ওর এনার্জি যেটা হয় সেটা তো হয় পৃষ্ঠ শক্তি হলো, তাছাড়া ওখানে একটা হিট এনার্জি প্রডিউস হয়ে যায়। সো এখানে শক্তি বলতে টোটাল শক্তিটাকে তখন বোঝানো হয়, শুধুমাত্র এই কি বলবো পৃষ্ঠ শক্তি বলতে শুধু এই টিকে বোঝানো হয় না। পৃষ্ঠ শক্তি মানে টি জানি, কিন্তু কি বলছে যে এই যখন দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হয় বা এখানে ক্ষেত্রফলটা বৃদ্ধি করা হয় তখন তার সাথে কিন্তু একটা এক্সট্রা হিট এনার্জি প্রডিউস হয়, সেটার ভ্যালু হলো এইচ। তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠ শক্তিটার ফাইনাল যেটা ভ্যালু হয় সেটা হলো টি প্লাস এইচ। আবার এই এইচের ভ্যালু তাপগতিবিদ্যা থেকে বের করা যায়, যেটা আমি আবার এখানে করবো না, করলে তো আবার অনেক ডিটেলস হয়ে যাবে। সেটার ভ্যালু হয় নাথিং বাট মাইনাস থিটা ডিটি ডি থিটা, মানে সেটা আবার মানে পৃষ্ঠ টানের উপর ডিপেন্ড করে। সো ওভারঅল ফাইনাল যে পৃষ্ঠ শক্তিটা হলো সব কিছু নিয়ে এটাকে প্রথমে নেগলেক্ট করা হয়, যেখানে হিটের ব্যাপারটা নেগলেক্ট করা হয়, এই কাজটা করার সময় যে হিট প্রডিউস হবে সেটা নেগলেক্ট করা হয়। কিন্তু যদি নেগলেক্ট না করি তাহলে টোটাল পৃষ্ঠ শক্তি কিন্তু এটা হবে। তাহলে সেটা কি হবে, টি থাকলো প্লাস মাইনাসে মাইনাস থিটা ডিটি বাই ডি থিটা, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার হয় পৃষ্ঠ শক্তির। এইবার অঙ্কটা হয়ে গেল খুবই ইজি, এতদূর করলাম, করে অঙ্কটা কিন্তু ইজি হয়ে গেল। সেটা কী হলো বলো, এবার দেখো 27 ডিগ্রি সি তাপমাত্রায় জলের পৃষ্ঠটান, অবশ্যই থিটাটা কিন্তু কেলভিন স্কেলে, ওকে। পৃষ্ঠটান কত 65 ডাইন পার সেমি, এবং জলের ক্ষেত্রে ডিটি বাই ডি থিটা এর মান হয় -0.15 ডাইন সেমি ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে জলের মোট পৃষ্ঠশক্তি কত, তাহলে কি বললাম বলো, পৃষ্ঠশক্তি সমান কত বললাম, পৃষ্ঠশক্তি সমান সমান টি মাইনাস থিটা ইন্টু ডিটি বাই ডি থিটা। সো টি কত 65 মাইনাস থিটা কত 27, 27 প্লাস 273, ঠিক আছে, কেলভিন স্কয়ার হয়ে গেল, ইন্টু ডিটি বাই ডি থিটা কত -0.15, দ্যাট ইজ ইকুয়াল টু 65, এই মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, 273 27 300 তো 7 3 10, 7 2 9 10, 0 3,
ইন্টু 0.15, দ্যাট ইজ 65 প্লাস পয়েন্ট উঠিয়ে নিচে 100 করে দিলাম, আর একটু শূন্য কেটে দিলাম, 3 পণ্য 45, 5 5 10, 6 4 10 আগে 11, 110 কী হবে, ডাইন ছিল তো, তার মানে আর্গ। ওকে, প্রবলেম সলভ। ঠিক আছে, প্রবলেম কিছুই না, প্রবলেমের কনসেপ্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনসেপ্টগুলো কিন্তু নিয়ে নাও। হ্যাঁ, চলো নেক্সট প্রবলেম কী বলছে, অসম প্রস্থচ্ছেদে একটি অনুভূমিক নল দিয়ে জল সমহারে প্রবাহিত হচ্ছে। নলের কোনো এক বিন্দুতে চাপ এত, বেগ এত, নলের অপর এক বিন্দুতে জলের বেগ এত, চাপ কত। আচ্ছা, এটা আমাদের যেটা দিয়ে করতে হবে সেটা হলো বার্নৌলির উপপাদ্য। তাহলে আমাদের একটু বার্নৌলির উপপাদ্য জানতে হবে। মানে এবার আমরা ব্যাক করবো, আবার মানে সাজানো নেই অঙ্কগুলো, একটু সাজিয়ে করতেও খুব ভালো হতো। ঠিক আছে, এবার আমরা ব্যাক করে যাবো একবারে আবার ফ্লো অফ ওয়াটার। মনে করো বলছে যে কোনো একটা, মনে করো নলের মধ্যে দিয়ে, ঠিক আছে, কোনো নলের মধ্যে দিয়ে মনে করো জল ফ্লো হচ্ছে, জল যাচ্ছে। ঠিক আছে, এবার এই জলটার যদি মানে এমন দেখা যায় যে জলটা প্রত্যেকটা কয়েকটা বিন্দু কনসিডার করলাম ওই জলটার মধ্যে, এবং সেই বিন্দুগুলোর ভেলোসিটি চেক করলাম, কত ভেলোসিটি, অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন চেক করলাম। দেখা গেল যে যত সময় যাক না কেন ওই পয়েন্টগুলোর ভেলোসিটির মান আর দিক পাল্টাচ্ছে না। ঠিক আছে, স্মুথ একেবারে, দেখে মনে হচ্ছে জায়গাগুলো কনস্ট্যান্ট স্থির হয়ে আছে, জল ফ্লো করছে কিন্তু দেখে মনে হচ্ছে জল স্থির, এত স্মুথলি ফ্লো করছে জল। তাহলে ওই ফ্লো অফ ওয়াটারটাকে বলা হয় ধারারেখা প্রবাহ। কি বলা হয়? এটা একটা স্পিড পর্যন্ত হয়। যদি কন্টিনিউয়াস তুমি সোর্স যেখান থেকে জলটা পাঠাচ্ছ পাইপের মধ্যে দিয়ে, সেখান থেকে যদি কন্টিনিউয়াসলি জলের স্পিড বাড়াতে থাকো, তাহলে কিন্তু একটা সময় কী হয়, এই যে পয়েন্টগুলো কনসিডার করেছি যেগুলো স্পিড কনস্ট্যান্ট থাকে মান দিকে, সেগুলো হঠাৎ করে কি এলোমেলো হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে টার্বুলেন্ট ফ্লো বা অশান্ত প্রবাহ। ঠিক আছে, আর যে ভেলোসিটি পার করলে যেটা হয় সেটাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি, বাংলায় বোধহয় বলা হয় ক্রান্তিক বেগ বা প্রান্তিক বেগ, কিছুটা প্রান্তীয় বেগ না, প্রান্তীয় বেগটা আলাদা, কিন্তু এটা সব ক্রান্তিক বেগ বা কিছু একটা বলে, ইংলিশে বলে ক্রিটিক্যাল ভেলোসিটি। এই ভেলোসিটিটা পার করতে গেলে মানে এই ভেলোসিটির আগে প্রত্যেকটা ফ্লোই হয় স্ট্রিম লাইন বা বাংলায় বলা হয় ধারারেখা, আর এই ভেলোসিটিটা পার করতে গেলেই ওটা কি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো এই যে এবার যদি আমরা ধারারেখা প্রবাহ নিই, কি নিই, ধারারেখা প্রবাহ নিই, তাহলে এই প্রবাহের মধ্যে 3 ধরনের এনার্জি থাকে। একটাকে বলা হয় গতিশক্তি, সেটা হবে হাফ অফ mv²। যদি একক আয়তনে নিই, একক আয়তনে, এখন যদি একক আয়তন নিয়ে নিই তাহলে মাসটা দরকার হবে না, সে হাফ অফ m বাই ক্যাপিটাল ভি, এটা আয়তনের ভি, ইন্টু v², দ্যাট ইজ হাফ অফ রো v²। এবার আমি যে লিকুইডটা ইউজ করছি তার রো বের করা খুব ইজি, এটা হলো গতিশক্তি হয়। আর একটা হয় স্থিতিশক্তি। স্থিতিশক্তি কি, মানে দেখতে হবে যে পাইপটা গ্রাউন্ড থেকে কত হাইটে আছে। সাপোজ এইচ হাইটে থাকলে হয় আমরা যদি স্থিতি mgh, আমরা যদি একক আয়তনে নিই, একক আয়তনে স্থিতিশক্তি যদি নিই তাহলে সেটা হবে m বাই ভি gh, দ্যাট ইজ ইকুয়াল টু রো gh। আর একটা চাপ শক্তি যদি নিই, চাপ শক্তি যদি নিই তাহলে সেটা হবে পি, যদি একক আয়তনে নিই, না মানে চাপ শক্তি যদি নিই সেটা মনে করো ক্যাপিটাল পি। এবার এটা যদি একক আয়তনে দেখি তাহলে সেটাকে লেখা যায় স্মল পি দিয়ে, আয়তন দিয়ে ভাগ করে সেটাকে স্মল পি দিয়ে লেখা হয়। ঠিক আছে, এটা বলে একক আয়তনের চাপ। ঠিক আছে, একক আয়তনে চাপ শক্তি, সেটাকে তুমি স্মল পি দিয়ে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এবার বলছে এই যে 3 ধরনের শক্তি একটা স্ট্রিম লাইন ফ্লোর মধ্যে থাকে বা ধারারেখা প্রবাহের মধ্যে থাকে, এই 3টা শক্তির যদি একক আয়তনে নিই তাহলে এই একক আয়তনের 3টা শক্তির টোটাল যোগফলটা সবসময় ধ্রুবক হয় যে কোনো বিন্দুর ক্ষেত্রে। মনে করো তুমি এই বিন্দুটা নিচ্ছ লিকুইডের মধ্যে, এখানে তুমি যদি বেগ দেখো, ভেলোসিটি দেখো, তুমি হাইট দেখো, তুমি চাপ দেখো এই বিন্দুর, আর তুমি এখানে এই বিন্দুটা নিচ্ছ, এখানে সেম তুমি ভেলোসিটি দেখো, বেগ দেখো, হাইট দেখো, চাপ দেখো, সব দেখো, তাহলে এখানে যে 3টা শক্তি হবে ডিফারেন্ট হবে, এখানে 3টা শক্তি ডিফারেন্ট হবে, কিন্তু এই যোগফলটা কিন্তু এই পয়েন্টে সব জায়গায় সেম হবে। এটা হলো বার্নৌলি উপপাদ্য। তো বার্নৌলি উপপাদ্য কি বলছে, হাফ অফ রো v² প্লাস রো gh প্লাস পি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটাই হলো বার্নৌলির উপপাদ্য। এখান থেকে কিছু এক্সট্রা ফর্মুলা তৈরি করা যায়, সেটা হলো আমি যদি থ্রু আউট রো দিয়ে ভাগ করি তাহলে এটা হবে হাফ অফ v² প্লাস gh প্লাস পি
বাই রো, এটাও কিন্তু অনেক সময় ইউজ করা যায়। ধ্রুবককে রো দিয়ে ভাগ করে ধ্রুবক কী হয়, কারণ তরলের ঘনত্ব অবশ্যই ধ্রুবক একটা রাশি। এটা হয়। আরেকটা হয় তুমি যদি জি দিয়ে ভাগ করো তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই 2g প্লাস শুধু এইচ প্লাস পি বাই রো জি, এটাও ইউজ করতে পারো ইকুয়াল টু, কিন্তু আবার জিও ধ্রুবক হয়, সো এদিকে ধ্রুবকই বলতে পারো। এই ফর্মুলাটা ইউজ হয়, এই ফর্মুলাটা ইউজ হয়। এই ফর্মুলাতে এই টার্মগুলো একটু জেনে রাখো, এই টার্মগুলো কিন্তু স্পেশাল নাম আছে। এই টার্মটাকে বলা হয় বেগ শীর্ষ, এটাকে বলা হয় উচ্চতা শীর্ষ, এবং এটাকে বলা হয় চাপ শীর্ষ। ঠিক আছে, এই হলো তোমার বার্নৌলির উপপাদ্যের কনসেপ্ট। ওকে, এবার অঙ্কে আসি। অঙ্কে বলেছে এরকমই অসম প্রস্থচ্ছেদের একটা অনুভূমিক নল নেওয়া হচ্ছে। অনুভূমিক নল কিন্তু, হ্যাঁ, প্রস্থচ্ছেদ যেমনই হোক না, নলটা কিন্তু অনুভূমিক নল। ওকে, কোথাও প্রস্থচ্ছেদ বেশি, কোথাও প্রস্থচ্ছেদ কম, ঠিক আছে, কোথাও বেশি কোথাও কম, কিন্তু নলটা কিন্তু অনুভূমিক। হ্যাঁ, দ্যাটস মিন গ্রাউন্ড থেকে কিন্তু হাইট সেম। ওকে, সো জল প্রবাহিত হচ্ছে, সমানে প্রবাহিত হচ্ছে। সমানে প্রবাহিত হচ্ছে মানে এখানে ফ্লোটা স্ট্রিম লাইন, মানে ধার রেখা। ওকে, নলের যে কোনো এক বিন্দুতে চাপ এত দেওয়া আছে, বেগ এত, নলের অপর বিন্দুতে জলের বেগ এত হলে চাপ কত। আচ্ছা, প্রথমত এখানে মানে তোমাকে তাহলে কী অ্যাপ্লাই করতে হবে, বার্নৌলি উপপাদ্য, কারণ ধার রেখা। তো তিন ধরনের শক্তি হয়। কী কী শক্তি হয়, গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি। তো যদি গতিশক্তি বলি তাহলে হবে হাফ অফ যদি বলি রো, একই লিকুইড, v1 স্কোয়ার একটা পয়েন্টে মান বসাচ্ছি পরে, প্লাস রো জি এইচ। এবার দেখো যেহেতু অনুভূমিক সেই জন্য এইচের কোনো পার্থক্য হবে না, এইচ ওয়ান এইচ টুর ব্যাপার আসবে না, প্লাস আর কি। আচ্ছা, আমি এই ফর্মুলাটা না ইউজ করে যদি যত ডেটা কম নেওয়া যায় এটা ইউজ করছি। হ্যাঁ, এটা দেখো জি ভাগ করে আমার লাভ হচ্ছে না, কিন্তু এটা যদি ইউজ করো এখানে কিন্তু রোটাও বাদ পড়ে যাচ্ছে, তাহলে এটা ইউজ করছি। তাহলে হাফ অফ v1 স্কোয়ার, এখানে খালি দেখি জিএইচ, হ্যাঁ জিএইচ প্লাস পি বাই রো। ঠিক আছে, এখানে জিএইচ আর পি বাই পি, যেটা p1 বাই রো ইকুয়াল টু করতো ধ্রুবক, তো তেমনি বলতে হাফ অফ v2 স্কোয়ার প্লাস জিএইচ প্লাস p2 বাই রো করতে পারি। এটা বার্নৌলি উপপাদ্য এই তিনটা যোগফল ধ্রুবক, তো ধ্রুবক মানে কি, এই 1 1 1 2 2 2 3 3 3 পি ভি ইকুয়াল টু ধ্রুবক মানে p1 v1 ইকুয়াল টু p2 লেখা যায় কিনা, তো সেরকমই 1 1 2 2। এবার দেখো এইটা কিন্তু সেম, ঠিক আছে, যেহেতু অনুভূমিক নল বলেছে ফলে এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, ফলে এটা কেটে গেল, বাদ চলে গেল। এবার মানগুলো বসাই। হাফ অফ v1 কত, প্রথম একটা পিনতে v1 হলো 0.60 তার স্কোয়ার, প্লাস p1 কত, ওখানে p1 হলো 13 ইন্টু 10⁴ বাই রো কত, জল বলেছে না অন্য কোনো লিকুইড বলেছে, সমরে জল, তাহলে জল এসআই পদ্ধতিতে জলের মান হয় 1000 রো হয়, ঠিক আছে। ওকে, হয়ে গেল। ইকুয়াল টু এদিকে হাফ অফ v2 স্কোয়ার, v2কে বার করতে হবে না, আছে 9 স্কোয়ার প্লাস p2 বের করতে হবে, p2 বাই রো কত 10⁻1000। ব্যাস, ক্যালকুলেশন করে p2 বের করো, তুমি তোমার মতো করো, আমি আমার মতো করছি, p2 বের করলে অঙ্কটা হয়ে যাবে। তো হাফ কেটে দিলাম। ও না 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 সরি, মানে যোগ আছে, ওরকম কাটা যাবে না, মিস্টেক। হাফ চলো, তো এদিক নিয়ে আসছি। এটা যদি হলো হাফ ইন্টু 0.60 ইন্টু 0.60 যোগ 1 3, এখানে যদি একটা শূন্য কেটে যায়, একটা শূন্য খালি, এটা করে দিলাম, 4টা 3টা মানে একটাই। ওকে, বিয়োগ 81/2 9 ইকুয়াল টু p2 বাই 1000। ওকে, এদিকে পয়েন্ট উঠিয়ে দিলাম, 100 0 0 0 0 কেটে দিলাম, 6 6 36, 2 দিয়ে 3 করে দিলাম, 3 6 18/100, 18/100 নাকি 10 10 100, 3 6 18 প্লাস 130 মাইনাস 81/2 ইকুয়াল টু p2 বাই 1000। 100 লসাগু 18 প্লাস, তাই তো 100 লসাগু তো 2 আর 100 করলে 2 দিয়ে 2 50 100 100 1 3 0 0 0 মাইনাস 2 দিয়ে 50, বেশি কঠিন যাচ্ছে রে করা। হ্যাঁ ঠিক আছে, কই না, কি আছে, এদিকে
বেশি কঠিন আছে, চলো এমনি করি। এটা 100 আছে, এটা যদি করি 0.18 প্লাস 130 মাইনাস এটা কি 2 দিয়ে 4 দুগুণে 40 দুগুণে 80, 5 দুগুণে 10 ইকুয়াল টু P2/1000। তাহলে এদিকে 130 থেকে 40 যদি বাদ দিই তাহলে 10 থেকে 5 গেলে 5, হাত থাকলো 1, 10 থেকে 1 গেলে 9, 13 থেকে 5 গেলে 8, 1 থেকে 1 গেলে 0, 89.5 ইকুয়াল টু P2/1000। তাহলে এদিকে 0 ধরে নিলাম, 8, 5 1 6.89 equal to P2/1000, that is P2 equal to 89680। सब्स्टिट्यूशन ऐसा है न्यूटन पर मीटर स्क्वायर। आंसर की अच्छा 89.68 इंटू 10⁻3, 89.68 इंटू 10⁻3, ठीक है। ओके मेरे परफेक्ट है, 89.68 इंटू 10⁻3 न्यूटन पर मीटर स्क्वायर, परफेक्ट बुझे। चलो नेक्स्ट, একটি 8 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার ফ্রেমকে সাবান জলে ডুবিয়ে এই ফ্রেমের মধ্যে একটা সাবান জলের পর্দা বা যে স্বর তৈরি করা হলো। তো ফ্রেমটির প্রতি বাহুতে ক্রিয়াশীল সাবান জলের পৃষ্ঠটানজনিত বলের মান কত? আচ্ছা খুবই সহজ অঙ্ক, সাবান জলের পৃষ্ঠটান দেওয়া আছে। আরে ভাই সাবান জল মানে কি, স্বরের কটা পৃষ্ঠ হয়? 2টা পৃষ্ঠ হয়। তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটান কত কাজ করে দেখ, ওই যে পৃষ্ঠ কত হতে পারে F/12। তাহলে পৃষ্ঠটানজনিত বলটা কত হবে? F = T × 12। এবার দেখ টি কত দেওয়া আছে 26.5 × 2 × এবার প্রতি বাহুতে মানে একটা বাহু নিলে হবে L মানে 8, ব্যাস হয়ে গেল। তাহলে এটা কত হবে 26.5 কে একটু কি করে দেবো না থাক, যদি করে দিই 100 করে দিলাম, 10 করে দিলাম, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 5 25, 26, 1 15, 5 3 15, 3 করে দিলাম, 2 দিয়ে করে দিলাম, 3 8 24 4, 5 8 40 আর 2 42, 424 নিউটন। নিউটন তো না ডাইন ডাইন % ছিল ডাইন, তো 424 ডাইন মিললো। মিলে গেছে। চলো নেক্সট প্রবলেম 4 কি বলছে, 0.05 মিটার ব্যাসার্ধের একটা সাবানের বুদবুদ তৈরি করতে কি পরিমাণ কাজ করতে হবে? আচ্ছা আমরা একটু মিস করে গেছি, আচ্ছা এটা এখানে নিয়ে চলে গেলাম ফর্মুলাটা, একটা জিনিস মিস করে গেছি, তখনই পড়ালাম, তখনই এটা করে নিতে হতো যে পৃষ্ঠশক্তি বের করার সময় আমি একটা কার্য বের করেছিলাম না, যদি একটু খাতায় লিখে থাকিস দেখে নে, নইলে একটু পিছন দিকে ভিডিওটা করে দেখ, যে তখন আমি কার্যটা বের করে গেছিলাম। কার্য ইকুয়াল টু DW বলতে পারিস, বাট কার্য ইকুয়াল টু ছিল হলো তোর এরকম ছিল, এদিকে T × 12 এটা হলো ফোর্স ছিল, ইন্টু DX এটা ছিল, ঠিক আছে। এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি না যে টি কি, টি হলো পৃষ্ঠ, এখান থেকে বাংলায় একটা ফর্মুলা করতে পারিস, হ্যাঁ কার্য বের করা, যাকে অঙ্কটাতে কার্য বের করতে দিয়েছে, কার্য পৃষ্ঠশক্তির তার ফর্মুলা থাকলে যে সেটা পৃষ্ঠটার সমান হয় একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃতকার্য। তাহলে যে কোনো ক্ষেত্রফল বৃদ্ধির জন্য, যেটা 12dx, এটা আমরা ক্ষেত্রফল বৃদ্ধি করেছিলাম, ছবিটা ফিগারটা মনে করে দেখ, এরকম ছিল তো, এটা ছিল এটা মানে নর্মাল ফিগার, এখানে পৃষ্ঠটান কাজ করছিল টি, তার জন্য ফোর্স কাজ করছিল 2LT, আমি উল্টো দিকে কি ফোর্স দিয়েছিলাম 2LT, তার ফলে তাকে আমি এতটা DX পরিমাণ বৃদ্ধি করেছিলাম, ঠিক আছে। এবং এইটুকুটার বলেছিলাম যে দৈর্ঘ্যটা হলো L, ওভারঅল 12 ধরেছিলাম ক্ষেত্রফল বৃদ্ধি, এদিকে LDX আর ওদিকে LDX, 12dx ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছিল, সেখান থেকে 12dx হলো ক্ষেত্রফল বৃদ্ধি হিসাবে নিয়েছিলাম, তারপর একক ক্ষেত্রফল করার সময় এই 12dx দিয়ে আবার ভাগ করে কাটাকুটি করে টি এসেছিল। তো DW শুধু কার্যটা কি ছিল T × 12dx, এই টিটাকে বলে না, তাহলে বাংলায় যদি লেখা যায় না কৃতকার্য সমান সমান টি মানে কি পৃষ্ঠটান সমান সমান ইন্টু 12dxটা কি ছিল, 12dx ছিল হলো যে জিনিসটা নিয়েছি সেই জিনিসটার বা সেই শর্টটার ক্ষেত্রফল বৃদ্ধি, তাই না।
LdX অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বৃদ্ধি, দুটো পৃষ্ঠ বলে 2LdX। তাহলে এখানে শুধু ক্ষেত্রফল বৃদ্ধি লিখলাম, যে ক্ষেত্রে মানে মনে কর তরলের জলের ফোঁটা থাকবে সেক্ষেত্রে একটাই পৃষ্ঠ, যে ক্ষেত্রে সাবানের বুদবুদ বা শর থাকবে সেটা দুটো পৃষ্ঠ, সেটা ধরে নেবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, এই দুটো কিন্তু মনে রাখো, এটা একটা ফর্মুলা। তাহলে আচ্ছা আমি এটা মিটিয়ে দিচ্ছি, ছবিটা করে নিলে তো, আমি আর রাখলাম না এখানে, তাহলে সুন্দর করে সাজিয়ে লিখে দিই একবারে। সেটা হলো কৃতকার্যকরটা কি, পৃষ্ঠ টান ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি। হ্যাঁ, এটা দিয়েও কিন্তু প্রচুর প্রবলেম করতে হবে, তার মধ্যে এটা একটা যে 0.05 মিটার ব্যাসার্ধের একটা সাবানের বুদবুদ গঠন করব, তাহলে কি পরিমাণ কার্য করব। দেখো আমি তো সাবানের বুদবুদ গঠন করব, মানে কি এই নিলাম স্বর নিয়ে গঠন করছি, তাহলে কি সাবানের বুদবুদ প্রথম ছিল না, ধীরে ধীরে বড় হয়ে বুদবুদটা তৈরি হলো। তারপরে ইনিশিয়াল ওর ক্ষেত্রফল কত, 0, ফাইনাল ক্ষেত্রফল কত সেটা দেখতে হবে, কতটা বৃদ্ধি হলো সেটা হিসেবে আমাকে বের করতে হবে। তাহলে আমাকে বের করতে হবে কার্য, তাহলে কার্য ইকুয়াল টু নাথিং বাট কি, পৃষ্ঠ টান ইন্টু ক্ষেত্রফল বৃদ্ধি। আচ্ছা, তো পৃষ্ঠটান কত, পৃষ্ঠটান 0.03 থাকলো, ক্ষেত্রফল বৃদ্ধি। একটা স্ফিয়ারের ক্ষেত্রফল কত হয়, 4πr²। এবার ইনিশিয়াল ক্ষেত্রফল কত, 0, ফাইনাল ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, 4πr² মাইনাস 0, এটা হলো ক্ষেত্রফল বৃদ্ধি। এবারে দুটো পৃষ্ঠ, কারণ বুদবুদের দুদিকে এয়ার থাকে, তাহলে ইন্টু আবার 2 বাস। তাহলে 0.03 ইন্টু 4 ইন্টু 3.14 ইন্টু r² মানে ব্যাসার্ধ কত 0.05 তার স্কোয়ার ইন্টু 2, 0.03 ইন্টু 4 ইন্টু 3.14 ইন্টু 0.05 ইন্টু 0.05 ইন্টু 2, 100 3 4 12, 12 5 60, 60 5 6 5 300, 3 4 12, 12 5 60, 60 5 6 5 30, 300, 300 দুগুণি 600, তাহলে 600 ইন্টু 314 ডিভাইডেড বাই 1 লিখে 10 টু দি পাওয়ার 2 4 6 8, ওকে 600 দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 6 ইন্টু 314 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6, 6 4 24 4, 6 6 7 8, 6 3 18 by 10 to the power 6, that is 1884 into 10 to the power minus 6। দেখতে ভালো লাগার জন্য লিখতে পারিস 800.84 into 10 to the power minus 4, ঠিক আছে। -4 না মাইনাস আরও বেরিয়ে কনফিউজ হয়ে যায় আমার। 10 to the power এখানে আমি 2 নিলাম আর 10 to the power -4 উঠিয়ে দিলাম, একটা -4 ঠিকই আছে, 2 এর 10 মিনিট করে দিলাম, তাহলে 18.84 ইন্টু 10 টু দি পাওয়ার -4 কী বার করছিলাম, কার্য, আর কিসে করছিলাম, নিউটন মানে জুল। ওকে, দেখো মিলল কিনা, ঠিক আছে, -3 আছে, 1 পয়েন্ট আছে, ঠিক আছে। চলো নেক্সট 5 নম্বর। 0.2 সেন্টিমিটার ও 0.4 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি কৈশিক নলকে একই তরলে নিমজ্জিত করা হলো, তারা নল দুটিতে তরল যে উচ্চতা পর্যন্ত উঠবে তার অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এটার জন্য আবার তোমাকে নতুন কনসেপ্ট শিখতে লাগবে। আচ্ছা, যেহেতু আমি দেখলাম এই কনসেপ্টের একটাই অঙ্ক দিয়েছে আর নাই, সো এই কনসেপ্টটা আমি এইখানেই করে দিচ্ছি। হ্যাঁ, এইটাকে আমি রাখি, বাকি আরও কয়েকটা অঙ্ক আছে তাদের জন্য জায়গাটুকুটা রাখি। হ্যাঁ, মনে হয় না মানে আবার কিছু মিটার তো হতেই পারে, তুমি যতটা বাঁচানো যায়, যেহেতু এটার একটাই কনসেপ্টের অঙ্ক একটাই আছে আর নাই, সেই জন্য এই কনসেপ্টটা আমি এখানেই করে দিচ্ছি, দিয়ে সব লাস্টে সলভ করছি, ঠিক আছে। তাহলে তোমরা মানে এখানে থাকবে না, তবে এখান থেকে টুকে নিও ভালো করে। হ্যাঁ, তো কি বলছে এখানে কৈশিক নলের কথা বলেছে, তো কৈশিক নলের কনসেপ্টটা বলে দিই। কৈশিক নল মানে পাতলা নল, খুবই পাতলা নল, ঠিক আছে, খুবই পাতলা নল। এবার দেখো নলের একটা ব্যাপার আছে, হ্যাঁ, কাচের নলে একটা ব্যাপার আছে, কাচেরই নল অবশ্যই। কাচের নলের মধ্যে মনে করো সাপোজ আগে জল রাখলাম, কী রাখলাম, জল রাখলাম, ওকে। আবার একটা কাচের নলের মধ্যে সাপোজ আমি পারদ রাখলাম, হ্যাঁ, কী রাখলাম, পারদ। তো অ্যাকচুয়ালি এদের ওপর পৃষ্ঠটা, মুক্ত পৃষ্ঠটা যে দেখতে যেমন হয়, সেটা কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো যদি জল রাখি, এটা জল,
আর এটা পারদ। যদি জল রাখি তাহলে কিন্তু মুক্ত পৃষ্ঠটা যেরকম দেখতে হবে, পারদ রাখলে সেরকম হবে না। কারণ কিছু কিছু জিনিস আছে যারা কাঁচকে ভেজায় তাদের ওপরে পৃষ্ঠটা হয় অবতল শেপের, মানে এরকম অ্যাকচুয়ালি এরকম টাইপের হয়, ঠিক আছে। ওপরের শেপটা কিন্তু এরকম হয়, হ্যাঁ, তারপরে নর্মাল, কিন্তু ওপর শেপটা একটু এরকম হয়, কারণ দেওয়ালটা জলগুলোকে একটু আকর্ষণ করে বলে দুদিকটা সব দিক থেকে উঠে যায়, ফলে দেখতে গর্তের মতো হয়ে যায়। আর যারা কি মানে পারদ যেগুলো তরলকে ভেজায় না তাদের ক্ষেত্রে বিকর্ষণ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখতে এরকম না হয় এরকম হয়, ওপরের ফিগারটা দেখতে উত্তলের মতো হয়ে যায়, উত্তল ফিগার হয়। হ্যাঁ, ছোটোবেলাতে উত্তল অবতল লেন্স দর্পণ পড়েছো কি না, সেই উত্তল ফিগার হয়, ঠিক আছে। এবং এতে একটা জিনিস ঘটে যায়, সেটা হলো যে যখন এই সারফেসটা দেখলে তুমি সাধারণত বুঝতে পারবে না, খুবই মানে ভালো করে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে জলের সাইডগুলোতে জল উপরে উঠে গেছে, পাওয়াদের ক্ষেত্রে এরকম নেমে যায়। পাওয়ার তো দেখা খুব রেয়ার দামি জিনিস, তবে জলটা তুমি টেস্ট করে দেখতেই পারো, পাইপ কোথাও রেখে পাতলা কোনো নলের মধ্যে বা কিছু একটা গ্লাসের মধ্যে, গ্লাস তো বহুত চওড়া বুঝতে পারো না, যত পাতলা জিনিস হয় তার মধ্যে রেখে দেখবে, তাহলে বুঝতে পারবে ওপর সারফেসটা কিন্তু একটু কার্ভ হয়। এতে যেটা হয় সেটা এই যে স্পর্শক, এখানে যে কার্ভটা করেছে না, এই কার্ভে যদি একটা স্পর্শক টানো, এদিকে টানতে পারো বা এদিকে টানতে পারো, এই স্পর্শক বরাবর কিন্তু পৃষ্ঠ টান কাজ করে। কি কাজ করে? স্পর্শক বরাবর পৃষ্ঠ টান। আর এই স্পর্শকটা এই দেয়ালের, ওই কাঁচের দেয়ালের সারফেসের সাথে যে কোণ করে, অ্যাঙ্গেল করে, তাকে বলা হয় স্পর্শ কোণ। এটা খুব ইম্পর্টেন্ট একটা রাশি, স্পর্শ কোণ বলে। তাহলে এক্ষেত্রে জিনিসটা একটু উল্টো হবে, এই বরাবর হবে, হ্যাঁ, এখানে হবে থিটাটা, স্পর্শ কোণ বলে। ওকে, তো আমরা এখানে পারদ নিয়ে ইন্টারেস্টেড নয়, আপাতত জল নিয়ে ইন্টারেস্টেড, তো জলটাই বুঝাই, ঠিক আছে। পারদটা মিটিয়ে দিই, কি বলে এখানে? স্পর্শ কোণ বলে। আচ্ছা, যেহেতু এই স্পর্শক বরাবর পৃষ্ঠ টান কাজ করে, তো নিউটনের থার্ড ল অনুযায়ী এই স্পর্শকের মানে এই লাইনটার ঠিক অপোজিটে এই বরাবরও কিন্তু সেই পৃষ্ঠ টানটা কাজ করবে। এবং সেটা শুধু এই দিকে না, যেহেতু এটা তো 2D না 3D ফিগার, গোল সব দিকে। এখানে যদি ফিগারটা ওপরটা ভাবো, ফিল করো, ফিগারটা তো এরকম গোল, এরকম না ওপরটা দেখতে, তো প্রত্যেকটা লাইনে এরকম করে কিন্তু কি কাজ করে? পৃষ্ঠ টান কাজ করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্পর্শক কোণ বরাবর কাজ করছে, তার অপোজিটে নিউটন থার্ড ল অনুযায়ী কিন্তু সব দিকে এরকম পৃষ্ঠ টান কাজ করে। এর ফলে ওভারঅল কি হয়? ওপর দিকে একটা নেট বল কাজ করে। সেই বলটার মান হলো, সেটা আমি দেখছি কত, সেটা হলো যে দেখো পৃষ্ঠটান যদি এই বরাবর কাজ করে, এই দুটো যদি ধরি, একটা যে কোনো নিই, এটা অ্যাঙ্গেল থিটা হলে এটাও থিটা না, ডিউ টু বিপরীত কোণ, তাহলে টি এর দুটো কম্পোনেন্ট হচ্ছে, দেখো একটা এই বরাবর, একটা এই বরাবর। এই বরাবরটা হবে টি সাইন থিটা, বিকজ অ্যাঙ্গেলটা এদিকে নাই, আর ওই বরাবর হবে টি কস থিটা। তাহলে কি বুঝলে ভাই? তুমি যেটা বুঝলে সেটা হলো যে প্রত্যেকটা টি এর একটা করে আপওয়ার্ড কম্পোনেন্ট থাকছে বা উপাংশ থাকছে, যেটার ভ্যালু হলো টি কস থিটা। তাহলে ওভারঅল প্রত্যেকটা পয়েন্টে যদি নাও, তাহলে ওপর সারফেসটা আবার কেমন? গোল। আর যদি ধরে নাও যে এই যে ইয়েটা নলটা তার ব্যাসার্ধ আর হয় ছোট হাতের, তাহলে ওপরে গোলটা কত? 2πr। তাহলে 2πr জুড়ে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু টি কস থিটা আপওয়ার্ড কাজ করছে। সো আপওয়ার্ড নেট যে ফোর্সটা কাজ করবে সেটা নাথিং বাট 2πr ইন্টু টি কস থিটা। টি কস থিটা সবটা নিলে 2πr গুণ করে দিতে হবে। ওকে, তার মানে একটা বুঝতেই পারছো যে কোনো একটা নলের মধ্যে যদি জল থাকে বা কোনো একটা মানে পাত্রের মধ্যে যদি জল থাকে, তো সেই পাত্রের গায়ে, কাঁচের যদি হয়, পাত্রের গায়ে বরাবর সারফেসটা অবতল হয়। তার ফলে কি হয়? সারফেস বরাবর পৃষ্ঠটান কাজ করে স্পর্শক বরাবর, তার অপোজিটে কাজ করে পৃষ্ঠটান নিউটন থার্ড ল অনুযায়ী। সেই পৃষ্ঠটানের একটা কম্পোনেন্ট হয় টি কস থিটা, সেই টি কস থিটা সব মিলে ওভারঅল পুরো জলটাকে ওপর দিকে একটা ফোর্স কাজ করে, সেটা হলো 2πr টি কস থিটা। ওকে, এইবার সাপোজ এইখানে এই জায়গাতে আমি কি করলাম? নলটা এমন নিলাম, নিচেরটা বন্ধ না করে খোলা রাখলাম, এবং এটাকে একটা পাত্রের মধ্যে নিলাম, যে পাত্রের মধ্যেও তরলটা রয়েছে। ওকে, তাহলে হিসাব মতো কি হয়? হিসাব মতো তরলটা এত দূরে থাকা উচিত যতদূর তরলটা রয়েছে। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যে তরলটা যদি কাঁচের হয়, দেখতে পাবে অনেকটা ওপরে উঠে গেছে। এবার তো কেমন ব্যাপারটা হলো না? অ্যান্টি গ্র্যাভিটি হয়ে গেল না? এটা কখনো হয়? তরল কখনো ওপরে ওঠে? ওপর থেকে নিচে নামতে পারে গ্র্যাভিটির জন্য, অ্যান্টি গ্র্যাভিটি কেমন করে হলো আবার? তখন তুমি বলতে পারো যে হ্যাঁ হবে। কখন হয় বলো তো? যদি এই যে নলটা নিচ্ছ, এই নলটা এত পাতলা যে এই 2πr টি কস থিটার দরুন যে ওপরে একটা ফোর্স কাজ করছে,
সেই ফোর্সের থেকে এই নলে এইখানে যে জলটা রয়েছে এইটুকু সারফেসে এইটুকুর মধ্যে যেটুকু নলের যে জলের মধ্যে ডুবে আছে এইটুকু জলের ওয়েট অনেক কম, মানে ওই জলের ওয়েটের থেকে 2πrt cos θ অনেক বেশি। নর্মালি যদি মোটা পাইপ নাও তাতে জল যেটুকু জল থাকবে জলের সারফেস থেকে সারফেস অনুযায়ী সেটুকু জলের ওয়েটটাই বেশি হবে তোমার 2πrt cos θ থেকে। কিন্তু যদি খুবই পাতলা পাইপ নাও তাতে কি ওই পাইপের মধ্যে কতটুকু জল ডুবে, সামান্য। তো তার ওয়েটটার থেকে যদি 2πrt cos θ বেশি হয় তখন কি হয় 2πrt cos θ জন্য জলটা এখানে না থেমে একটু ওপর উঠে যায়। ওকে, তাহলে কি এই নলের মধ্যে জলটার হাইট বেড়ে গেল, জলের পরিমাণ। এবং তাতেও দেখা যায় যে না ওজনটা ম্যাচ করাতে পারছে না, করতে করতে এই সারফেস থেকে ওয়াটার সারফেস থেকে মোটামুটি এই হাইটে জল পর্যন্ত উঠার পর যদি দেখা গেল যে না এবার জল থেমে গেল, সেই মুহূর্তে তোমাকে বুঝতে হবে যে 2πrt cos θ এটা ওই যে পাইপের মধ্যে থাকা জলটা সেই জলটার ওজনের এক্স্যাক্টলি সমান হয়েছে, সেই জন্য থামলো। বুঝতে পারলে? মোটা নলের ক্ষেত্রে কী হবে, সবসময় যে জলটা রয়েছে সে তার ওজন বেশি হবে, সে একটু উঠবে না। কিন্তু পাতলা নলের ক্ষেত্রে যেটুকু জল মানে পাইপের মধ্যে ঢুকছে তার ওজনের থেকে তোমার 2πrt cos θ অনেকটা বেশি হবে, ফলে জলটাকে উপরে উঠবে। 2πrt cos θ এর জন্য কখন থামবে, যখন 2πrt cos θ ওই নলের মধ্যে থাকা জলের ওজনের সমান হবে। তাহলে মনে করো সাপোজ ওয়াটার সারফেস থেকে এইচ হাইট অবধি জল উঠলো, কত হাইট অবধি, এইচ হাইট অবধি। এখানে একটা জিনিস আমি একটু নেগলেক্ট করছি, সেটা হলো এই যে ফেসটা নিচ্ছ এটা তো এরকম তো আমি হাইটটা এটা নিলাম, ব্যাপারটা এখানে বড় করে দেখাচ্ছি আবার। দেখো এই পাত্র তো আমি মনে করো জল এতটা উঠলো, এই যে সারফেসটা এরকম আছে, তাহলে আমি দেখো এইটা নিচ্ছি, এখান থেকে এতটা নিচ্ছি এইচ। তাহলে এইটুকু জলটা অন্য কালার দিয়ে করি, দেখো এইটুকু যে জলটা সেটা কিন্তু আমি স্টিল বের করতে পারলাম না, ঠিক আছে। ওইটুকু জলের কিন্তু তোমার আয়তনও ক্যালকুলেশন করতে হবে, সেটা আমরা এখানে করব না, ভবিষ্যতে মানে গ্র্যাজুয়েশনে করতে হয়, তুমি থিওরি পড়ার সময় করতে পারো। আপাতত আমি ধরলাম এইটুকু নেগলেক্ট মেরে এইচ হাইট অবধি জল উঠে গেল, কত হাইট উঠলো, এইচ হাইট অবধি। তাহলে এইচ হাইটের যে জলটা তার ওজন আর 2πrt cos θ সমান। এবার তার ওজনটা কত, 2πrt cos θ কার সমান, সমান এই যে এইটুকু জলের সমান। এবার এর ওজন কত হবে, ওজন মানে আবার কি, ওজন মানে হলো mg। m মানে কি, m মানে ভি রো আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। ভি মানে কি, ভি মানে চোঙের ভি, চোঙের ভি কি হয়, চোঙের ভি হয় হলো পাই আর স্কোয়ার এইচ। যদি এটা এটা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ হলো এর আয়তন ইন্টু রো ইন্টু জি, এটা সমান হয়। এখান থেকে তুমি এইচ বার করতে পারবা, এইচ ইকুয়াল টু হবে পাই কেটে দিলাম, একটা আর একটা কেটে দিলাম, 2t cos θ বাই আর রো জি। এবার এখানে t cos θ রো জি সব কনস্ট্যান্ট, অর্থাৎ h প্রপোর্শনাল টু 1/r, এটাকে জুলিনের সূত্র বলে। ব্যাস এই ফর্মুলা লাগিয়ে দাও, অর্থাৎ h1/h2 ইকুয়াল টু r2/r1, যেহেতু ব্যস্তানুপাতিক, অর্থাৎ h1/h2 হবে r2 কত 0.4 ডিভাইডেড বাই 0.2, দ্যাট ইজ ইকুয়াল টু 4/2, দ্যাট ইজ ইকুয়াল টু 2/1, দ্যাট ইজ ইকুয়াল টু 2:1। তো অ্যান্সার হবে 2:1, ঠিক আছে। চলো নেক্সট 6। এটারও মানে কনসেপ্ট কনসেপ্টের একটাই প্রবলেম আছে, ফলে আমি এটারও এখানেই করে দিচ্ছি, এখানে যাচ্ছি না। সেটা এখানে কী কনসেপ্ট আছে, এটা হলো প্রথম সান্দ্রতার কনসেপ্টটা। সান্দ্রতার কনসেপ্টটা আসছিলই না, প্রথম একটা অঙ্ক আসলো, ভাগ্যিস দেখে নেয়, কনসেপ্টটাও ক্লিয়ার করে নেয়। সান্দ্রতা কী জিনিস বলতো ভাই, সান্দ্রতা হলো মনে করো কোনো একটা দেয়াল বা কোনো একটা সারফেসে কোনো একটা লিকুইড ফ্লো করছে, ঠিক আছে। এবার সেই লিকুইডটাকে তুমি অনেকগুলো স্তরে ভাগ করে নাও। একদম ফার্স্ট স্তরটা যেটা দেয়ালের সাথে বা সারফেসের সাথে লেগে আছে, তারপরে স্তরটা, তারপরে স্তরটা, তারপরে স্তরটা, এরকম অনেকগুলো স্তরে ভাগ করে নাও। তাহলে দেখবে কি যে একদম যে তলের স্তরটা তার থেকে তার উপরের স্তরটা স্পিড বেশি, তার থেকে তার উপরের স্তরটা, তার থেকে তার উপরের স্তরটা স্পিড বেশি। কেন? ডিউ টু এই যে দেয়ালটা, যে দেয়ালের জলটা ফ্লো করছে দেয়ালের থেকে, সেই দেয়ালটা কী করে ওই স্তরটাকে, প্রথম স্তরটাকে যেদিকে যেতে চাই তার বিরুদ্ধে একটা বাধা বল প্রয়োগ করে। এই স্তরটা এই স্তরটাকে বাধা বল প্রয়োগ করে, এই স্তরটা এই স্তরকে বাধা বল প্রয়োগ করে, এই স্তরটা এই স্তরকে বাধা বল প্রয়োগ করে। দ্যাটস মিন প্রত্যেকটা স্তরকে একটা বাধা বল প্রয়োগ করে।
তার আপেক্ষিক গতির বিরুদ্ধে, মানে এই স্তরটার সাপেক্ষে এই স্তরটা যদি সামনে এগোতে চাই তাহলে এই স্তরটা তার আপেক্ষিক গতি কমাতে চাই, এই স্তরটার আপেক্ষিক গতি কমাতে চাই। আপেক্ষিক গতি মানে কি, নিজের সাপেক্ষে ওর গতি কমাতে চাই, মানে আর এখানে মেঝেটা তার তো কোনো বেগই নেই, সে সবসময় সব থেকে বেশি বাধা বল প্রয়োগ করে। সবসময় চাই কি যে না, মানে মনে করো ব্যাপারটা যে এই দেয়ালে আমি এখানে জলে একটা ফোঁটা দিলাম, জলে ফোঁটা নামছে, জলে ফোঁটা মানে কি, মানে ও তো একদম পাতলা না, একটা মোটা ফোঁটা, তার মানে কি ওইখানে অনেকগুলো স্তর ভাব পারিস। লাস্ট লেয়ারটাকে এই দেয়াল বলছে আমি আমার বেগের সঙ্গে তোর বেগ আমি কি করবো, কমিয়ে দেবো, মানে আমার সাথে তুই সেটে থাক। ওকে, এই তারপর বলছে না তুই আমার সাথে সেটে থাক, কিন্তু যেহেতু গ্র্যাভিটির জন্য বলো বা ফ্লোয়ের জন্য ও তো নামতেই চাইবে, তো প্রত্যেকটা স্তরের সাপেক্ষে প্রত্যেকটা স্তরের যে বেগটা হবে, যেটাকে আপেক্ষিক বেগ বলতে পারো, সেই আপেক্ষিক বেগটার বিরুদ্ধে সবসময় একটা বাধা বল কাজ করে, সেই বাধা বলটাকে বলা হয় সান্দ্রতা। এটাও লিকুইডের বা যে কোনো তরলের একটা প্রপার্টি, ঠিক আছে। সো এখানে কি হবে, সব থেকে প্রথম স্তরটার স্পিড সব থেকে কম হবে, আস্তে আস্তে স্পিড বাড়ে, এখানেই এটাকে বলা হয় সান্দ্রতা কনসেপ্টটাকে। ওকে, তো এখানে তুমি যদি সাপোজ এই গ্রাউন্ড থেকে এক্স দূরে একটা স্তর নিয়ে নাও, এক্স দূরে, এবং দেখো যে তার সেই স্তরটার বেগ মনে করো ভি, তাহলে সেখান থেকে জাস্ট ডিএক্স দূরে, মানে তার পরবর্তী স্তরটা জাস্ট বা ডেল্টা এক্সও বলতে পারো, ছোট্ট হচ্ছে এখানে এইটুকুটা, এটা মনে করলে ডেল্টা এক্স দূরে যদি আরেকটা স্তর নাও, তার বেগ হবে ভি এর থেকে একটু বেশি, যেটাকে তুমি বলতে পারো ডেল্টা ভি বেশি। ওকে, তাহলে যে এদের মধ্যে যে সান্দ্র বলটা কাজ করে, সেই সান্দ্র বলটা হয় প্রথমত প্রপোর্শনাল টু এ, ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে 1 নম্বর। আরেকটা যেটা হয় প্রপোর্শনাল টু, সেটা হলো ডেল ভি ডেল এক্স। ডেল ভিটা বোঝাচ্ছে যে এখানে যে তোমার এই স্তরের সাপেক্ষে এই স্তর কতটা বেগ বেশি, তার উপর এই দেখো যত এই স্তরের সাপেক্ষে এই স্তরের বেগ যতটা বেশি হবে, সান্দ্র বলকে তত বেশি হতে হবে যাতে ওটাকে আটকাতে পারে। আটকাতে চাইতে যত বেশি স্পিডে যেতে চাইবে স্তরটা, নিচের স্তরটাকে কি তার পরের স্তরটাকে কি তত বেশি ফোর্স সাপ্লাই করতে হবে সান্দ্র বল, যাতে না ও কি চাইবে না যেতে দেবো না, তাই না। এবং ডেল্টা এক্স বোঝায় যে এখান থেকে এই স্তরটা, মানে এই স্তর থেকে এই স্তরটা কতটা দূরে আছে। এবার দেখো এই স্তর থেকে স্তর যত দূরে হবে তার উপর সান্দ্র বল কি তত কম কাজ করে, কিছু করার নাই, বেশি কাজ করাতে চাইছে, বেগ বেশি হলে কি বেশি কাজ করাতে চাইছে, কিন্তু অবভিয়াসলি গ্রাউন্ড থেকে যত উপরে নেব তত কি হবে, তত সান্দ্র বলটা কমে যাবে। গ্রাউন্ডের ওপর সান্দ্র বল সব থেকে বেশি, সেজন্য এখানকার স্পিড সব থেকে কম হয়। সেটা এটাকে এক কথায় বলতে পারে একসাথে যে এফ ইজ প্রপোর্শনাল টু ডেল ভি ডেল এক্স। এখান থেকেই বলা হয় এফ ইজ ইকুয়াল টু ইটা এ বাই ডেল ভি বাই ডেল এক্স, ঠিক আছে। ওকে, এই ইটাটাকেই বলা হয় সান্দ্রতাঙ্ক, আর এই যে ডেল ভি ডেল এক্সটা আছে না, এই টার্মটাকে বলা হয় বেগের নতি মাত্রা। আপাতত সান্দ্রতাঙ্ক দিয়ে কোনো প্রবলেম দেয়নি, সান্দ্রতাঙ্কটা আশা করি ঠিকই বললাম। এবার তো দেখে নিই, হ্যাঁ ঠিক আছে, এটা ইকুয়াল টু, হ্যাঁ এটাই সরি বাই ভুল বলেছিলাম, সরি এখানে একটু ভুল করে ফেললাম, ওটাই মনে হচ্ছে কোথাও একটা ভুল করলাম, সেই জন্য দেখলাম। এফ ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্টটা বললাম ইটা এ ডিভি ডিএক্স। ওকে, সরি এটা ভুল বলেছিলাম, বাই কেন, প্রপোর্শনাল যেটা হয় সেটা তো গুণ হয়ে যায় না, যখন সমন্বয় করা হয়। ইটাটা হলো সান্দ্রতাঙ্ক, আর ডেল ভি ডেল এক্স বা ডিভি ডিএক্স লেখা হয়, এটাকে বলা হয় বেগের নতিমাত্রা। ওকে, এটা হলো সান্দ্রতাঙ্কের কনসেপ্ট, এটুকুটাই। ওকে, তো এবার এই অঙ্কটাতে খালি আমার বেগের নতিমাত্রায় চেয়েছে, সান্দ্রতাঙ্কতে যায়নি। তো বেগের নতিমাত্রা কি হয়, বেগের নতিমাত্রা হয় ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, ঠিক আছে। এবার ডেল্টা ভি মানে কি, একটা স্তরের সাপেক্ষে আরেকটা স্তরে কত বেগ বেশি। তো কি বলছে, জলের দুটি সমান্তরাল স্তরের মধ্যে আপেক্ষিক বেগ মানে নিচের স্তরটা থেকে উপর স্তরটার কতটা বেগ বেশি, তার মানে ডেল্টা ভি বলেছে 8। আচ্ছা, ডেল্টা এক্স স্তর দুটির মধ্যে লম্ব দূরত্ব, মানে এই স্তরটার মধ্যে লম্ব দূরত্ব ডেল্টা এক্স হয়, এটা গ্রাউন্ড থেকে এক্স দূরে, এই স্তরটা থেকে পরের স্তরটা কি ডেল্টা এক্স দূরে, তাহলে স্তর দুটির মধ্যে লম্ব দূরত্ব মানে ডেল্টা এক্সই বলেছে 0.1। ওকে, তাহলে ভাগ করলে কত হবে, 0.10 মানে 80। ওকে, 80। এবার বেগ মানে তোমার সেমি পার সেকেন্ড, আবার ডেল্টা এক্স মানে সেমি কেটে গেল, মানে পার সেকেন্ড বলতে পারো, তাই তো, সেমি পার সেকেন্ড। ওকে,
তাহলে 80/সেকেন্ড হলো বেগের নতিমাত্রা। ওকে, 7 নম্বর কোয়েশ্চেন। নেক্সট, 7 মিলিমিটার ব্যাসের একটি সাবানের বুদবুদের অভ্যন্তরীণ বায়ুচাপ বাইরের বায়ুচাপের থেকে 8 মিলিমিটার জলস্তম্ভের চাপ বেশি। আচ্ছা, তাহলে জলের পৃষ্ঠটা নির্ভর। আচ্ছা, এটা হলো এক্সেস প্রেশারের প্রবলেম, হ্যাঁ, বা অতিরিক্ত চাপ বলে একটা বিষয় আছে, তার প্রবলেম। এখানে বুদবুদ দিয়ে করেছে, এখানে অতিরিক্ত চাপ দু রকমের জিনিসের হয়, ওয়াটার ড্রপেরও করতে হয় আর সাবান বুদবুদেরও করতে হয়। তো আমরা ওয়াটার ড্রপের ক্যালকুলেশনটা এখানে বুঝিয়ে দিচ্ছি, আর সাবান বুদবুদের এখানে করে অঙ্কটা করবো। হ্যাঁ, তো ওয়াটার ড্রপটা কী জিনিস, এক্সেস প্রেশারটা দেখে নাও। অতিরিক্ত চাপ কিছুই না, মনে করো এটা একটা ওয়াটার ড্রপ, ঠিক আছে? ওয়াটার ড্রপ মানে জলের একটা ফোঁটা। তো জলের ফোঁটার মধ্যে বাইরে বায়ুমণ্ডল রয়েছে, তাই এর উপর একটা আউটসাইড থেকে বায়ুমণ্ডলের চাপ বলো বা যেই চাপ বলো, একটা চাপ কাজ করে। সাপোজ পি আউটসাইড বললাম, আর অবভিয়াসলি জলটার আউটসাইডের উপর একটা আউটসাইডের দিকে একটা চাপ কাজ করে, সেটা বললাম পি ইনসাইড চাপ। ওকে, এইবার যেহেতু পৃষ্ঠতলে সারফেস টেনশন জনিত একটা কিন্তু এক্সট্রা ফোর্স কাজ করবে তল বরাবর, যেটা কি করবে ওই মানে লিকুইড ড্রপটাকে সংকুচিত করতে যাবে, কারণ পৃষ্ঠটানের কাজই হলো সারফেসকে ছোটো করা, ঠিক আছে, মানে ক্ষেত্রবলকে কমানো। তো সেই পৃষ্ঠটান জনিত যে বলটা কাজ করবে, সেই বলটা কি চাইবে, সারফেসটাকে ভিতর দিকে টানতে চাইবে বলটা। আর সেই বলটার দরুন বল মানে কি, ক্ষেত্রবল দিয়ে ভাগ করলে প্রেশার হয়ে যাবে, সেই বলটার দরুনই বলতে পারি পৃষ্ঠটানের জন্য একটা এক্সেস প্রেশার কাজ করবে ইনসাইডের দিকে। ওকে, সো এখান থেকে কী বোঝা গেল যে যেহেতু লিকুইড ড্রপটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, অর্থাৎ এখানে আমরা আগে জানতাম পি আউটসাইড কাজ করছে, একটা পি ইনসাইড কাজ করছে। এবার যেহেতু একটা এক্সেস প্রেশার কাজ করছে ডিউ টু সারফেস টেনশন, সো বুঝতেই পারলাম যে পি ইনসাইডেরটা অবশ্যই পি আউটসাইডের থেকে বেশি, নইলে এক্সেস প্রেশারটাকে ব্যালেন্স করবে কী করে, তাই না? আমি আগে যদি বলতাম পি ইনসাইড আছে পি আউটসাইড আছে, তাহলে এই দুটো ইকুয়াল হতো। কারণ লিকুইড ড্রপ তো ইকুইলিব্রিয়ামে থাকে, কিন্তু জানলাম না যে সারফেস টেনশনের জন্য সারফেস বরাবর সারফেসগুলো দিয়ে ইনসাইডে আরেকটা ফোর্স কাজ করে ডিউ টু একটা প্রেশারও কাজ করে, সেটাকে বলা হয় অতিরিক্ত চাপ। তো সেই অতিরিক্ত চাপকে ব্যালেন্স করার জন্য আমি বুঝতে পারলাম কি যে পি ইনসাইডটা অবশ্যই পি আউটসাইডের থেকে বেশি হবে। তো কারণ পি ইনসাইডটাকে পি আউটসাইডকে ব্যালেন্স করতে হচ্ছিল আগে, কিন্তু এখন একটা এক্সেস প্রেশারকে ব্যালেন্স করতে হচ্ছে, সেই এক্সেস প্রেশারটা ডিউ টু সারফেস টেনশন। সো নেট প্রেশার হয়ে গেল পি ইনসাইড মাইনাস পি আউটসাইড, দ্যাট ইজ ইকুয়াল টু পি এক্সেস প্রেশার। ওকে, সো কী বুঝলে ভাই, যে পি ইনসাইডেরটা পি আউটসাইডের থেকে বেশি। তো পি ইনসাইডেরটা যেহেতু পি আউটসাইডের থেকে বেশি, সো এই প্রেশার মানে এই ইনসাইডের প্রেশারের জন্য এই লিকুইড ড্রপটা ধীরে ধীরে এক্সপান্ড করবে, ঠিক আছে? সো ধীরে ধীরে মনে করো সাপোজ এই রেডিয়াস ক্যাপিটাল আর ছিল, সামান্য একটু এক্সপান্ড করলো, ঠিক আছে, কোনো একটা মুহূর্তে সামান্য একটু ধীরে ধীরে খুব সামান্য এক্সপান্ড করবে, সাপোজ ডি ডেল্টা আর পরিমাণ এক্সপান্ড করলো। ওকে, আচ্ছা, এবার যেহেতু ডেল্টার পরিমাণ এক্সপান্ড করলো, তার মানে কি, এই মানে এখানে ডেল্টার পরিমাণ স্মরণ ঘটলো, ঠিক আছে? তো এই নেট প্রেশারের জন্য বা নেট প্রেশারের জন্য তৈরি হওয়া নেট ফোর্সের জন্য, ফলে এখানে কি একটা ওয়ার্ক ডান তৈরি হলো না? তো এখানে ওয়ার্ক ডানটা কী হবে, এই ওয়ার্ক ডানটা হবে নাথিং বাট এফ নেট ইন্টু ডেল্টা আর, এই ড্রপটার উপর নেট যে ফোর্স কাজ করছে ইন্টু ডেল্টার পরিমাণ বৃদ্ধি পেল, ঠিক আছে, মানে রেডিয়াস হিসেবে দেখো ডেল্টার পরিমাণ ভালো না, তাহলে ওয়ার্ক ডানটা কত হবে, এফ নেট ইন্টু ডেল্টা আর। এবার এফ নেটটা কত, এফ নেট নাথিং বাট এফ ইনসাইড মাইনাস এফ আউটসাইড ইন্টু ডেল্টা আর। আচ্ছা, এফ ইনসাইড মাইনাস এফ আউটসাইড নাথিং বাট পি ইনসাইড ইন্টু এরিয়া। দেখো ফোর্স মানে প্রেশার যেমন হয় হলো ফোর্স বাই এরিয়া, তাহলে মানে ফোর্স দেওয়া থাকলে প্রেশার মানে ফোর্স ইকুয়াল টু কী হবে, প্রেশার ইন্টু এরিয়া। তো এফ পি আই ইন্টু এরিয়াকে তো হয়, যদি রেডিয়াস তো ক্যাপিটাল আর, তাহলে 4πr² মাইনাস পি আউটসাইড ইন্টু 4πr²। ওকে, ঠিক আছে, মানে ইনসাইডের প্রেশার কত ছিল পিআই, তাহলে ফোর্স হবে 4πr², আউটসাইডের প্রেশার কত ছিল পিও ইন্টু 4πr² ইন্টু ডেল্টা আর। দ্যাট ইমপ্লাইজ পিআই মাইনাস পিএফ, পিও কমন নিলাম, পিআই মাইনাস পিও ইন্টু 4πr² ইন্টু ডেল্টা আর, দ্যাট ইজ ইকুয়াল টু পিআই মাইনাস পিওকেই বলতে পারি পি এক্সেস, যে এক্সট্রা প্রেশার এক্সেস ইন্টু 4πr² ইন্টু ডেল্টা আর। তাহলে এটাই হলো তোমার ওয়ার্ক ডান বাই এক্সেস প্রেশার, ঠিক আছে, বা এক্সেস প্রেশারকে ব্যালেন্স করার জন্য ইনসাইডের মানে
ফোর্সটা বেশি, তো তার জন্য একটা ওয়ার্ক ডান হচ্ছে, ঠিক আছে, ডেল্টার পরিমাণ বৃদ্ধি করার জন্য। এবার যেহেতু এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, আমরা কি জানি যখন ক্ষেত্রফল বৃদ্ধি পায় কোনো একটা সারফেসের, ঠিক আছে, তখন কি হয় ওখানে একটা পৃষ্ঠটানজনিত একটা ওয়ার্ক ডান হয়। সেখান থেকে একক আয়তনে যখন ওয়ার্ক ডানটা বের করি তাকে বলে পৃষ্ঠশক্তি, করেছিলাম তো পৃষ্ঠশক্তি টি। এবার পৃষ্ঠটানজনিত যে ওয়ার্ক ডানটা হয় সেই ওয়ার্ক ডানটা হয় W = T × 2L × ডেল্টা এক্স। ওখানে ডেল্টা এক্স যেহেতু বৃদ্ধি পেয়েছিল, এখান থেকে আমি বের করেছিলাম যে কৃতকার্য ইকুয়াল টু হয় পৃষ্ঠটান T × 2L ডেল্টা এক্স, মানে কি ক্ষেত্রফল বৃদ্ধি। যেহেতু ওটা আমরা করেছিলাম স্বর নিয়ে, স্বরের দুটো পৃষ্ঠ হয়, ফলে 2 × 2 অ্যাড হয়েছিল, তাহলে অ্যাকচুয়ালি উত্তরটাকে পৃষ্ঠটানের ক্ষেত্রফল বৃদ্ধি। এবার যদি দুদিক পৃষ্ঠ থাকে তাহলে 2 × ক্ষেত্রফল বৃদ্ধি হবে, আর যদি একদিক থাকে তাহলে শুধু একদিকে ক্ষেত্রফল বৃদ্ধি হবে। এবার লিকুইড ড্রপে তো একদিকই হয়, তাহলে এখানে ওয়ার্ক ডানটা হয় মানে যেহেতু এখানে পৃষ্ঠতল আছে, পৃষ্ঠতলটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, পৃষ্ঠটান কাজ করছে, তার জন্য তো এক্সেস প্রেশারটা আসলো। সো এখানে আমি এই হিসাবে বলতে পারি ওয়ার্ক ডানটা হওয়া উচিত W = নাথিং বাট কী হওয়া উচিত, পৃষ্ঠটান T × ক্ষেত্রফল বৃদ্ধি। এবার একটাই আছে ক্ষেত্রফল বৃদ্ধি হতে হবে। এবার ক্ষেত্রফল বৃদ্ধিটা দেখো, ক্ষেত্রফল বৃদ্ধিটা হলো ক্ষেত্রফল কত এখন, এটা কি তো তোমার স্পিয়ার, তাহলে 4π r² হয়, তাহলে r + ডেল্টা r তার স্কোয়ার, তাই না, কারণ রেডিয়াস কত বর্তমান r + ডেল্টা মাইনাস 4π r²। ওকে, এটা হলো ক্ষেত্রফল বৃদ্ধি। এবার এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে T × দেখো এটা যদি ভাঙো তাহলে হবে r² + 2 × ডেল্টা r + ডেল্টা r²। এবার ডেল্টা r তো নিজেই ক্ষুদ্র, তো ডেল্টা r² আরও ক্ষুদ্র হবে, ওটা নেগলেক্ট চলে যাবে, তাহলে 4π r² কেটে যাবে, থাকবে কত এদিকে 2 × r × ডেল্টা r আছে, তো এখানে 2 × r × ডেল্টা r, তার সাথে আবার 4π আছে, তার মানে 8π r × ডেল্টা r। এই জায়গাটা বোঝার চেষ্টা করো, এটা 4π থাকলো, এখানে r + ডেল্টা r হোল স্কোয়ার করলে r² + 2 × r × ডেল্টা r + ডেল্টা r²। এবার ডেল্টা r খুবই ক্ষুদ্র, ফলে ডেল্টা r² আরও ক্ষুদ্র, নেগলেক্ট করে দিচ্ছি, তাহলে থাকলো r² + 2 × r × ডেল্টা r। এবার এই r² আর 4π² কেটে গেল, তাহলে থাকবে 4π × 2 × r × ডেল্টা r, তাহলে 4π × 2 মানে 8π হয়ে গেল, তাহলে r × ডেল্টা রেখে দিলাম, তাহলে এটা হলো তোমার হিসাবে ওয়ার্ক ডান। ওকে, তাহলে ওয়ার্ক ডান কত হলো T × 8π r × ডেল্টা r। আবার তুমি এখানে পেলা যে ওয়ার্ক ডানটা হয় Pxs × 4π r² × ডেল্টা r, তাহলে এই দুটো তো ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলবো যে এক্সেস প্রেশারটা কত হয়। জায়গা কই, বার্নৌলি উপপাদ্যটা আশা করি তোমরা মানে মনে রেখে দিবে, আর আমি এখানে রাখলাম না, এখান থেকে বার্নৌলি উপপাদ্যটা এবার আমি সরিয়ে ফেলছি, ঠিক আছে। বার্নৌলি উপপাদ্যটা আর লাগছে না, আশা করি টুকে রেখেছ, কাজে লাগিয়ে দিও। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে T × 8π r ডেল্টা r = Pxs × 4π r² ডেল্টা r। তো ডেল্টা কাটছে, 4π 8π কেটে 2 থাকছে, r আর r কাটছে, দেয়ারফর Pxs = হলো 2T/r। ওকে, বুঝতে পারলে, তাহলে এটা হলো Pxs প্রেশার। এবার এই ক্যালকুলেশনটাই যখন তুমি সাবান বুদবুদের করবে, কিসের, এটা সাবানের বুদবুদ, ওকে, তখন কি হবে, নাথিং বাট সব কিছু সেম থাকবে, সব এই দিকটা সেমই থাকবে, W = কি Pxs × 4π r² 4π r² × ডেল্টা, এটা সেম থাকছে, কিন্তু ওই যে ওয়ার্ক ডানটা ওই প্রসেসে যেটা করলা সেখানে হবে T × এই যে ক্ষেত্রফল বৃদ্ধি আছে কিনা তার আগে একটা 2 গুণ হবে, কারণ তোমার তোমার এটা মানে সাবানের বুদবুদের দুদিকটাই ওপেন থাকে, ওপেন এরিয়া মানেই সেখানে কি হবে, পৃষ্ঠটান কাজ করবে, মানে পৃষ্ঠটানের এরিয়াটা ধরতে হবে, ঠিক আছে। তো 2 × তারপরে বিয়োগফলটা সেম, বিয়োগফলটা কী ছিল 8π r ডেল্টা, এটা সেম, ওকে, দ্যাটস মিন এখান থেকে হলো 8 × 16 T/r ডেল্টা r। তাহলে এখানে সেম সমান করতে হবে Pxs × 4π r² × ডেল্টা r = 16 T/r ডেল্টা r। ডেল্টা কাটে, আর একটা কাটে, পাই কাটে, 4 × 4 = 16 হয়, তাহলে Pxs = হচ্ছে 4T/r, ঠিক আছে।
তাহলে সাবানে বুদবুদের ক্ষেত্রে এক্সেস প্রেশারটা হয় 40/R, আর নর্মালি ওয়াটার ড্রপের ক্ষেত্রে হয় কত 2T/R। ঠিক আছে, আমাদের এই প্রবলেমটাতে এইটা লাগবে যে 7 মিলিমিটার ব্যাসের একটা সাবানের বুদবুদ আছে যার অভ্যন্তরীণ বায়ুর চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের অপেক্ষা 8 mm বেশি। তাহলে অভ্যন্তরীণ বায়ুর চাপ যদি বাইরের চাপের অপেক্ষা 8 mm বেশি হয় তাহলে পি এক্সেসটা কত, পি এক্সেসটা হলো 8 mm জল স্তম্ভের চাপ। এই জায়গাটা বুঝতে পারলে তো? পি এক্সেসটা মানে কি, ইনসাইড প্রেশার মাইনাস আউটসাইড প্রেশার, আর এখানে বলেই দিয়েছে অভ্যন্তরীণ বায়ুর চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের অপেক্ষা 8 mm জলস্তম্ভের চাপ বেশি। ঠিক আছে, আর মানে চাপটাকে মানে এটা এতটা বেশি, এবার সেই চাপটাকে আবার জলস্তম্ভের চাপের সঙ্গে তুলনা করেছে, সেটা তুমি করতেই পারবে। 8 mm কাকে সিএম করো, মিলি সেন্টি মানে 10 দিয়ে ভাগ, তাহলে 8/10 এটা সেন্টিমিটার হলো। সেই সেন্টিমিটারের সাথে জলস্তম্ভ মানে ঘনত্ব 1, আর এইচ হয়ে গেল, রো হয়ে গেল, জি হলো 980। আচ্ছা, এটা কী করলাম দেখো, চাপকে যখন দুটো দিয়ে কম্পেয়ার করা যেতে পারে, একটা জল দিয়ে একটা পারদ দিয়ে। যদি বলা হয় কোথাকার চাপ, এত সেমি পারস্তম্ভের চাপ, তার মানে ওটা হলো অত সেমি পারস্তম্ভ ইন্টু পারদের ঘনত্ব ইন্টু গ্র্যাভিটি। কারণ চাপ ইকুয়াল টু হয়, মানে যদি কোনো লিকুইডের চাপ বলে তাহলে হয় এইচ রো জি, তাহলে এটাকে কম্পেয়ার করে বলা হয়। তাহলে এই চাপটাকে যদি জলস্তম্ভের চাপের সাথে কম্পেয়ার করে, তো জলস্তম্ভের চাপের কী হবে, জলস্তম্ভটা এইচ ইন্টু জলের ঘনত্ব ইন্টু জি। তো জলস্তম্ভটা হয়তো 8 মিমি আছে, ওটাকে সিজিএস করার জন্য সেমি করলাম, তারপর সিজিএস পরে জলের ঘনত্ব 1 হয়, আর গ্র্যাভিটি 980। 0 0 কেটে গেল, 8 8 64 4, 8 9 72 আর 6 73 74 75 76 77 78 78 784। আর কিছু আছে বাস, এই তো এটা 784 এক্সেস প্রেশার। ওকে, সেমিতে হলো মানে ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এবার কী বের করতে বলেছে আমাকে, পৃষ্ঠটান কত। তো আমরা জানি পি এক্সএস ইকুয়াল টু 4T/R। তাহলে 784 ইকুয়াল টু 4 ইন্টু টি বের করবো। আর এর মান হলো 7 mm ব্যাস, তাহলে 7/2 mm ব্যাসার্ধ। এবার mm থেকে সিএম করতে গেলে 10⁻⁻1 নাকি, mm থেকে যদি সিএম করো মিলিমিটার সিএম 10 দিয়ে ভাগ, তাহলে এখান থেকে হয়ে গেল টি ইকুয়াল টু 784 ইন্টু 7/2 ইন্টু 10⁻⁻1 ডিভাইডেড বাই 4, তাই তো? তাহলে এদিকে করলে গেলে 2 দিয়ে 3 দুগুণি 6, 7 একে 18, 9 দুগুণি 18, আর 2 দুগুণি 4, 4 দিয়ে 4 নং 36, 37 38 39, 3 32, 4 32, তাহলে 98 ইন্টু 7 ইন্টু 10⁻⁻1, তাহলে 8 7 8 56, 9 7 63 আর 5 68, 68 ইন্টু 10⁻⁻1 মানে 68.6 ডাইন পার সেমি। চলো 68.6 ডাইন পার সেমি মিলল, 68.6 ডাইন পার সেমি, একদম পারফেক্টলি মিলে গেছে। ঠিক আছে, চলো নেক্সট নম্বর। একটা পাত্রে জলের 10 সেমি নিচে একটা 1 মিলিমিটার ব্যাসের একটা বুদবুদ গঠিত হয়েছে। আচ্ছা, ভালো কথা। বায়ুমণ্ডলের চাপ 75.1 সেমি Hg হলে বুদবুদের ভেতরের চাপ কত? আচ্ছা, জলের ঘনত্ব 0.96 গ্রাম পার সিসি, পৃষ্ঠটান 60 ডাইন পার সেমি। আচ্ছা, কিছু জিনিস এখানে একটু আলাদাও আছে, যেমন জলের ঘনত্ব সাধারণত 1 ধরে করি আমরা, এখানে 0.96 গ্রাম পার সিসি দিয়ে অঙ্কটা কঠিন করার চেষ্টা করেছে, কিছু করার নেই, কঠিন হবেই। ক্যালকুলেশনটা কি, হ্যাঁ ক্যালকুলেশনটা সফট হবে না। আর এমনি বায়ুমণ্ডলের চাপটা 75.1 হয় না, 76 সেমি হয়, এটাকে 75.1 দিয়ে ব্যাপারটাকে ঘাটিয়েছে। কী করবার, ক্যালকুলেশনটা চাপ হয়ে যাবে, দেখি পারি কিনা করতে, নইলে অ্যান্সারটা লিখে দেবো, যদি না পারি চেষ্টা করছি। হ্যাঁ, ব্যাপারটা গল্পটা বুঝি। গল্পটা হলো এটা, মনে করো একটা কোনো একটা বিকার টিকার, তার মধ্যে জল আছে, এখান থেকে 10 সেন্টিমিটার জল আছে, ঠিক আছে, এখান থেকে এখন 10 সেন্টিমিটার নিচে এখানে একটা বুদবুদ তৈরি হয়েছে। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ওকে, তাই তো 10 সেন্টিমিটার নিচে একটা বুদবুদ তৈরি হয়েছে। আচ্ছা দেখো, এবার বুদবুদটা দেখো, বুদবুদটা এয়ার বাবল তো, তবুও কিন্তু এটার একটাই সারফেস, কেন বলতো, এই ইনসাইডেরটা, আউটসাইডে কিন্তু জল আছে, এয়ার নাই কিন্তু, তার মানে এখান থেকে ডবল সারফেস ধরে চললে হবে না, সিঙ্গেল সারফেস। হ্যাঁ, ওকে, এবার কি জানতে চাইছে, পি ইনসাইড কত, এখান থেকে পি ইনসাইডটা কত হবে, পি ইনসাইড। তো পি ইনসাইড ইকুয়াল টু কি হয়, পি ইনসাইড মানে পি ইনসাইডকে ওর উপর আসা সমস্ত আউটসাইডের যা যা প্রেশার হয় সবকে ব্যালেন্স করতে হয়,
তাই তো? তাহলে পি আউটসাইড কি হয়, পি আউটসাইড আগে দেখতে হবে, পি আউটসাইডকে ব্যালেন্স করতে হয় প্লাস এক্সেস প্রেশারকে ব্যালেন্স করতে হয় ডিউ টু সারফেস টেনশন। ওটাও তো ইনসাইডে পড়ে না, মানে আউটসাইড থেকে ভেতর দিকে কাজ করে। আর পি ইনসাইডটা কি, ইনসাইড মানে যেটা বাইরের দিকে কাজ করে, ইনসাইড থেকে বাইরের দিকে। হ্যাঁ ভাই, এটা খেয়াল কেন? তাহলে পি ইনসাইড ইকুয়াল টু কি হয়, পি আউটসাইড প্লাস পি। এবার পি আউটসাইড এখানে কে আছে? পি আউটসাইডে যদি বলতে পারো তো বলতে পারো এখানে যে এয়ার প্রেশারটা আছে, পি এয়ার প্লাস এই লিকুইডটা চারিদিক থেকে প্রেশার দিচ্ছে, লিকুইড প্রেশারটা আছে। লিকুইডটা কতটি আছে এখানে, জলটা আছে 10 সেমি, জলের চাপ আছে আর এয়ার প্রেশার আছে। তাহলে পি আউটসাইডটা কত আমার, পি আউটসাইডটা হলো পি এয়ার আর কত, আর হলো এই বলতে পারো পি ওয়াটার। ঠিক আছে, এই দুটো চাপ এখানে পি আউটসাইড হিসেবে কাজ করছে। ওকে, আর পি ছোটোতে পি তো আছেই, মানে এক্সেস প্রেশার তো আছেই। তাহলে একটা একটা করি পি, এবার একটা একটা করে বার করি, তারপরে বসাচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে বলতে পারি এটা পি এ প্লাস পি ডাব্লিউ প্লাস পি এক্সএস, এই তিনটা মিলে এই তিনটা প্রেশারকে ব্যালেন্স করছে পি ইনসাইড। তাহলে পি ইনসাইড হবে এই তিনটা সমান। ওকে ওকে, আরে ভাই এখানে বাবলটা আছে, বাবলটার উপর এই পুরো জলটা চাপ দিচ্ছে। এই জলটা যত হাইটে আছে এই পয়েন্টে, তো সেটাই তো মানে জল, মানে বাবলটা যে হাইটে তৈরি হচ্ছে তার উপরে যে জলস্তম্ভটা সেটা চাপ দিচ্ছে, আর বাকি তো তার উপর আবার এয়ার আছে, এয়ার চাপ দিচ্ছে। ঠিক আছে, তো এবার এগুলো একটা একটা করে করি। এবার পি এয়ার কত বলেছেন, পি এয়ার বলে দিয়েছে 75.1 সেমি এইচজি। ওকে, এটা তো আবার ক্যালকুলেশন করতে হলো না, ভালো কথা। পি ডাব্লিউ কত বলে দিয়েছে, পি ডাব্লিউ বলেছে 10 সেমি, হয়ে গেল 10 সেমি নিচে আছে পি ডাব্লিউ। তাহলে কত হবে, 10 সেমি চাপ যেটা হয় 10 সেমি নিচে আছে, তার 10 ইন্টু এও আছে যেহেতু জলস্তম্ভ, এটা জল, তাহলে 10 ইন্টু এইচ রো, মানে রো 1 ধরবো না, আবার 0.96, এখানে 1 ধরলে আমরা কত সহজ হতো, ইন্টু এইচ রো জি 980। ওকে, এটা কিন্তু আবার মানে পারস্তম্ভ হলো না, পারস্তম্ভের সাথে কম্পেয়ার করার জন্য পারদের ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে। এটা হলো মানে নর্মাল চাপ বেরোলো ডাইন পার সেমি স্কোয়ারে, এটাকে যদি আমি পারস্তম্ভে চাপ করতে হয় তাহলে এটাকে আমাকে আবার 13.6 ইন্টু 980 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ডাইন পার সেমি স্কোয়ারকে যদি আমাকে মানে পারস্তম্ভে বের করতে হয় তাহলে আমাকে সেটা মানে পারদের ঘনত্ব আর পারদের গ্র্যাভিটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি পেয়ে যাবো তোমার কি, যে পারস্তম্ভের ক্ষেত্রে পারস্তম্ভের কম্পেয়ারেটে চাপটা কত হতো। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো। এটা 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 বুঝলে কিনা দেখো, এটা যদি আমি এটা করে দিই, এটা হলো তোমার ডাইন পার সেমি স্কোয়ার হিসাবে। ঠিক আছে, এবার এই চাপটাকে তুমি যদি পারস্তম্ভের চাপের সাথে কম্পেয়ার করো, তুমি 76 সেমি পারস্তম্ভের চাপ যদি বলো না, 76 সেমি পারস্তম্ভের চাপ বলো কি না, এইচজি ইকুয়াল টু কী হয়, 76 ইন্টু 13.6 ইন্টু 980 ডাইন পার সেমি স্কোয়ার, এটা হয়তো। তাহলে এখান থেকে যদি তুমি মানে ডাইন পার সেমি স্কোয়ার থেকে যদি সেমি এইচজিতে যেতে হয় তাহলে 13.6 900 যদি ভাগ করে দাও, তাহলে দেখো 76 ইন্টু 13.6 ইন্টু 980, এটা আছে ডাইন পার সেমি স্কোয়ার, ইকুয়াল টু বলতে পারি না 76 ইন্টু 13.6 ইন্টু 980 ভাগ 13.6 ইন্টু 980 সেমি এইচজি। দেখো করলে কেটে 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 76 আসলো। তার মানে কি ডাইন পার সেমি স্কোয়ারকে আবার যদি তুমি পারদের ঘনত্ব আর গ্র্যাভিটি দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু সেটা আবার পারস্তম্ভের চাপে চলে আসে। হ্যাঁ, তাহলে এখান থেকে এটাকে যদি আমি 13.6 ইন্টু 980 করি তাহলে এটা হয়ে যাবে সেমি এইচজি। ওকে, তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, এটা যদি 10 ইন্টু 96 10 ইন্টু 96 বাই 136, এবার নিচে 100 আর ওপরে 10, একটা শূন্য কেটে গেল, এই 10 কেটে গেল, 96 বাই 136। আচ্ছা, ক্যালকুলেশনটা করে নিতে হবে, 10 মিনিটে রাখাতে যাবে না, করে নিই। তাহলে এটা হবে 136, তো এটাকে 90 ধরে নিচ্ছি, এটাকে তাহলে 130 ধরে নিচ্ছি, তাহলে 0 কেটে যাবে, তাহলে 9/13। এবার করি 0.13 দিয়ে করলে 90 করলে 13 5 তরং 65, 6 তরং 3 6 18 78, 7 তরং 7 3 21, 7 1 7 8 9 91, 7 তরং 91, তাহলে 0.7।
ঠিক আছে, 90 আছে, 91 করে দিলাম, তো 0.7, তাহলে পিডাব্লিউ হলো 0.70 করে দিলাম যেটা মিলানোর জন্য, আচ্ছা 7 রাখলাম, সেমি এইচজি এত হলো। চলো নেক্সট কি আছে, পি এক্সএসটা কত হবে, পি এক্সএস কত হবে, যেহেতু এখানে একটাই সারফেস তাহলে 2t বাই আর, 2t বাই আর, 2 ইন্টু টি কত 60 বাই আর কত, আর রেডিয়াস কত বলেছে 1 মিলিমিটার ব্যাসের, মানে 1/2 মিলিমিটার ব্যাসার্ধের, মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 10⁻⁻1 মিলিমিটার থেকে সেমি মিলি সেন্টি -1, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হাফ আছে, তাহলে 2 ইন্টু 60 উপরে উঠে গেলে 2 বাই 10⁻⁻1 করে চলে যায় ইন্টু 10, নাকি কি বলো, হাফ উঠে গেল 2 হয়ে গেল, আর এদিকে 10⁻⁻1 উঠে গেল 10 হয়ে গেল, তাই তো 1/10 ওটা 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 4, 4 10 40, 40 আর 6, 4 6 24, 2400 ডাইন পার সেমি স্কোয়ার, এটাকে যদি এইচজি করতে হয় তাহলে 2400 ডিভাইডেড বাই 13.6 ইন্টু 980 ডাইন পার সেমি স্কোয়ার। এটা 0 0 উড়াই দিলাম, দশমিক নিয়ে আবার একটা 10 লাগাই দিলাম, তাহলে এদিকে 240 ইন্টু 10 বাই 136 ইন্টু 98। আচ্ছা 98কে আমি 100 ভাবলাম, তাহলে 100-র সাথে একটা 0 কেটে গেল 10, 10 10 কেটে গেল, তাহলে 98, 10 আর 0 কেটে দিলাম, ঠিক আছে 100 করে, তাহলে থাকলো 24 বাই 136। এবার কী করে যায়, এবার 24কে 0 করে দিলাম, এটাও 0 করে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 2/13, তাহলে 13 0.13কে 13 সাথে 0, 13 13 7 0 হলো 4 তরং 52, 5 তরং 65, 6 তরং 72, 6, তাহলে 0.16 সেমি এইচজি। ওকে, তাহলে ফাইনালি পি ইনসাইড তাহলে বেরোবে কত, 75.1 প্লাস 0.7 প্লাস 0.16, এটা 0 করে দিলাম, এটা 0 করে দিলাম, তাহলে 6 0 0 6, 1 সাথে 8, 8 আগে 9.005 7, 75.96 সেমি এইচজি। এটা হলো তোমার ইনসাইড প্রেশার, বুঝতে পারলে? ভালো অঙ্ক ছিল, ঠিক আছে, আশা করি ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কনসেপ্টটা বলে দিই, ক্যালকুলেশন তো তুমি ক্যালকুলেটার টিপলে তোমার আরও 10 মিনিট আগে হয়ে যেত। একটা ওয়াটারের মধ্যে একটা বাবল আছে, তাহলে বাবলের উপর এই ওয়াটারটার 10 সেমি ওয়াটারটার প্রেশার পড়বে, আর তার আগে বায়ুমণ্ডলের প্রেশার পড়বে। এই দুটো প্রেশার হলো আউটসাইড প্রেশার, তার সাথে সারফেস টেনশনের মানে প্রেশার পড়বে, সেটাও আউটসাইড থেকে পড়বে। এই তিনটে প্রেশারকে ব্যালেন্স করবে ইনসাইড প্রেশার, ঠিক আছে। তো ইনসাইড প্রেশার হলো এই তিনটে প্রেশার যোগফল, ব্যাস বাকি ক্যালকুলেশন। চলো নেক্সট। সো গাইস, লাস্ট বাট নট লিস্ট, অবভিয়াসলি নট লিস্ট, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। জলতলের ঠিক নিচে থাকা 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বায়ু বুদবুদের ভেতরে গেজ চাপ নির্ণয় করো। আচ্ছা, গেজ চাপ মানে কিন্তু এক্সেস প্রেশার, হ্যাঁ এক্সেস প্রেশারকে গেজ চাপ বলে। নির্ণয় করো। জলের প্রেশার দেওয়া আছে, এখানে কি বলছে, জলতলের ঠিক নিচে থাকা বুদবুদ, তার মানে বুদবুদটা জলের ভেতরে আছে, তাহলে বুদবুদটা একটা সারফেসে এয়ার আছে আর একটা সারফেসে জল আছে, তার মানে একটা সারফেস ধরে করতে হবে, দুটো সারফেস ধরা যাবে না। সো এখানে কোন ফর্মুলা ইউজ করবো, 2t/r, ঠিক আছে, 4t/r না কিন্তু, হ্যাঁ। সো দেয়ার ফর এক্সেস প্রেশার পি এক্সেস যেটা হয় সেটা হলো 2t/r, 2t/r, ব্যাস মান বসিয়ে দাও। 2 ইন্টু সারফেস টেনশন কত বলেছে, 7 ইন্টু 10⁻⁻2, আর রেডিয়াস কত বলেছে 2 সেন্টিমিটার, 2 ইন্টু 10⁻⁻1, সরি সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে মিলি সেন্টি ডেসি একক, -2 মিলি সেন্টি ডেসি একক, -2। ওকে, তাহলে এটা তো কেটে যাচ্ছে, 2 দিয়ে কেটে যাচ্ছে, তো 7 নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল বলতে পারো, ঠিক আছে। খুবই পাতি একটা অঙ্ক ছিল। শুধু এই গেজ প্রেশারটা না জানতে গেলে কিন্তু, মিনিং না জানতে গেলে কিন্তু মানে বুঝতে পারবে না কী চাইছে, হ্যাঁ। গেজ চাপ মানে কিন্তু এক্সেস প্রেশারটাই চেয়েছে, ঠিক আছে। চলো, ইনসাইডে চাপ কিন্তু চাইনি, ঠিক আছে, যেখানে তুমি আউটসাইডে চাপ বের করবে বা এক্সেট্রা, জাস্ট এক্সেস প্রেশারটা কত সেটা জানতে গেছে, ঠিক আছে। সো জলতলের ঠিক নিচে থাকা বা আরও যদি নিচে থাকতো তাহলে কোনো যায় আসতো না, শুধু জলের ভেতরে আছে, এটাই কনসেপ্ট, যেখানে কিন্তু 2t/r ইউজ করতে হবে, 4t/r নয়। ওকে,
বাবলটার একটা সারফেস আর একটা সারফেসের দিকে জল আছে, এটা আউটসাইডে জল আছে, ঠিক আছে। আর ওয়াটার ড্রপের যেটা ক্যালকুলেশনটা করেছি সেটা হলো ওয়াটার ড্রপ তো ইনসাইডটা জল আউটসাইডটা এয়ার ছিল, এটুকুই পার্থক্য। তো এই আমাদের 9টা অঙ্ক শেষ হয়ে গেল, তাহলে আমরা সান্দ্রতা পৃষ্ঠটান করে ফেললাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ওকে, বাই।